Truth FM. The night comes alive with Gramophone. একটা ইমেল পড়ব এবং এই ইমেলটা আমাদের পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, অফকোর্স একজন লিসেনার, এবং তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি নিজম বলছি বাগেরহাট থেকে। আমি ভূত এফএম ডাউনলোড করে শুনি। এর আগেও আমি একটা ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু আপনি সেটা পড়েছেন কিনা আমি জানি না, কারণ আমি আপনাকে বলেছিলাম যদি আপনি আমার ঘটনা পড়ে শোনান তাহলে যেন আমাকে একটা ফোন করেন, কিন্তু আপনি ফোন করেননি, তাই ধরে নিয়েছি আপনি হয়তো আমার ঘটনাটি পড়েননি। তবুও আবার আজকে একটি ঘটনা পাঠালাম, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ঘটনাটি আজ থেকে প্রায় 30 বছর আগের। এই ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। বাবা যেভাবে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেইভাবেই লিখছি। আপনারা জানেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবন অবস্থিত। এই সুন্দরবন নিয়ে অনেক কাহিনী আছে। এই বনে যেমন রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়েছে দুর্ধর্ষ ডাকাত, তেমনি অজানা গা ছমছম করা ভয় আর রহস্য। তবুও জীবিকার তাগিদে আগে থেকে এখানকার অধিকাংশ মানুষ সুন্দরবন থেকে কাঠ কেটে মধু সংগ্রহ করে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। যারা জঙ্গলে মধু সংগ্রহ করত বা কাঠ কাটত তাদেরকে বাওয়ালি বলা হতো। আজকের ঘটনা এমনই এক বাওয়ালির। তার নাম ছিল ইলিয়াস সর্দার। সে ছিল বাওয়ালিদের সর্দার। সর্দার বলতে 7-8 নৌকার বাওয়ালিদের প্রধান ছিলেন তিনি। তিনি খুব পরহেজগার একজন ব্যক্তি। তো এমনি একদিন তিনি জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখন তার 10 বছরের ছেলে তার কাছে বায়না ধরল সেও তার বাবার সাথে যাবে, কিন্তু সে কিছুতেই তার বাবাকে নিয়ে যেতে রাজি হলেন না, ছেলেকে নিয়ে যেতে রাজি হলেন না তিনি। কিন্তু তার ছেলের এক কথা, সে আজ তার বাবার সাথে জঙ্গলে যাবেই। এক পর্যায়ে ইলিয়াস সর্দার তার ছেলেকে নিয়ে যেতে রাজি হন, কিন্তু সে তার ছেলেকে বারবার বলে যে সে যেন তার কথা মেনে চলে এবং তাকে না জানিয়ে যেন কোথাও না যায়। তারা খুব ভোরে বাড়ি থেকে রওনা হয় এবং 11টা নাগাদ তারা জঙ্গলে পৌঁছায়। ইলিয়াস সর্দারের একটা নিয়ম ছিল, যখনই তারা জঙ্গলে যেত সবসময় ইলিয়াস সর্দারের দোয়া দুরুদ পড়ে আগে জঙ্গলে নামতেন এবং তিনি ফিরে এসে সবাইকে নামতে বলতেন, তাহলেই সবাই নৌকা থেকে নামতেন, অন্যথায় তারা ফিরে যেত। তো সেদিন তিনি প্রথমে নামলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে সবাইকে নামতে বললেন, কিন্তু তিনি সবাইকে বললেন তিনি কিছু গাছে কাপড় বেঁধে দিয়েছেন, কেউ যেন ভুলে ওই গাছে আঘাত না করে বা কোপ না দেয়। সবাই তার কথা সবসময় মেনে চলত। সেদিনও তার ব্যতিক্রম হলো না। তিনি 2জন ব্যক্তি ও তার ছেলেকে নৌকায় রেখে বাকিদের নিয়ে জঙ্গলে গেলেন। তিনি যে গাছগুলোতে কাপড় বেঁধেছিলেন সেগুলো অন্যান্য গাছের মতো ছিল না। গাছগুলো কেমন অদ্ভুত ছিল। গাছগুলো অনেক লম্বা এবং একদম সোজা, একটু আঁকা বাঁকা ছিল না। আর গাছের একদম মাথায় কিছু লম্বা লম্বা পাতা ছিল। যাই হোক, তারা 4 ঘন্টা পর কাঠ কেটে ফিরে আসে। তখন ইলিয়াস সর্দার সবাইকে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিতে বলে। তো সবাই তার কথা মতো কাজ করে। খাওয়া দাওয়া শেষ করে তিনি একটু বিশ্রাম নিতে বলেন এবং বলেন আসরের পরে বাড়ির দিকে রওনা হবেন। ইলিয়াস সর্দার তার ছেলেকে ডেকে বলেন সে যেন নৌকা থেকে না নামে এবং তার বাড়ির দিকে রওনা হবে তারা। ইলিয়াস সর্দার তার ছেলেকে ডেকে বলেন যে নৌকা থেকে যেন না নামে এবং তার পাশের নৌকায় যেন শুয়ে থাকে। সেদিন গাছ কাটতে গিয়ে ইলিয়াস সর্দারের কুড়ালের আচারিটা ভেঙে যায়। তিনি ভাবেন পরে একটা লাগিয়ে নেবেন, কিন্তু কুড়ালটা এনে যথারীতি নৌকার পাটাতনে নিচে রাখলেন। যেহেতু সবাই খুব ক্লান্ত ছিল, সেহেতু সবার চোখে একটু ঘুম ঘুম ভাব ছিল। হঠাৎ একটি চিৎকারে সবাই জেগে ওঠে। ইলিয়াস সর্দার জেগে দেখেন তার ছেলে তার পাশে নেই। তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন তার ছেলের কথা, কিন্তু কেউ কিছু বলতে পারল না। তারা নৌকা থেকে নেমে তিনি জঙ্গলের দিকে দৌড় দিলেন এবং কিছুক্ষণ গিয়ে পেলেন সেটা দেখে তার গা শিউরে ওঠার মতো। তিনি দেখলেন যেসব গাছে কাপড় বেঁধেছিলেন এমনি একটি গাছের গোড়া থেকে অজস্র ধারায়
রক্ত পড়ছে এবং তার কুড়ালটা ও তার ছেলের জুতা ওইখানেই পড়ে আছে। তিনি দ্রুত কিছু মাটি নিয়ে গাছের গোড়ায় দিলেন এবং একটা কাপড় নিয়ে জায়গাটা বেঁধে দিলেন। পরে তিনি নৌকায় ফিরে এলেন এবং সবাইকে চলে যেতে বললেন। আরো বললেন তিনি যদি তার ছেলেকে ফিরে পান তাহলে তিনি বাড়ি ফিরবেন, কিন্তু কেউ তাকে একা ফেলে যেতে চাইল না। অবশেষে তিনি সবাইকে বললেন কাল সকালের ভেতরে যদি তিনি ফিরে না আসেন তাহলে সবাই যেন এখান থেকে চলে যায়, এটা তার আদেশ। তিনি আরো বললেন তিনি চলে যাওয়ার পর রাতে কেউ নৌকা থেকে নামবে না, যাই হোক না কেন, এমনকি তিনি এসে ডাক দিলেও না। এই বলে তিনি একাই জঙ্গলের দিকে চলে গেলেন। অনেকে তার সাথে যেতে চাইলেন, কিন্তু তিনি কাউকেই সঙ্গে নিলেন না। তিনি একা জঙ্গলের মধ্য দিয়ে আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে হাঁটতে লাগলেন। একসময় সন্ধ্যা হয়ে এলো। তিনি একটা খুব মোটা গাছ দেখে তার ওপরে উঠলেন এবং গামছা দিয়ে খুব ভালো করে নিজেকে বেঁধে নিলেন। তিনি গাছে বসেই মাগরিবের ও ইশার নামাজ আদায় করলেন এবং জিকির করতে করতে একসময় গাছের উপরেই ঘুমিয়ে পড়লেন। হঠাৎ ভোর রাতে তার ঘুম ভেঙে গেল। যদিও সেদিন জ্যোৎস্না রাত ছিল, তবুও জঙ্গলে চাঁদের আলো খুব কম পৌঁছায়। কিন্তু তিনি কিছুটা দূরে বেশ আলো দেখতে পেলেন। তিনি দেখলেন একটা পুকুর, আর পুকুরের চারপাশ পাকা করা, আর সেখানে অনেক রাজহাঁস। সবচেয়ে অবাক করা বিষয় হলো রাজহাঁসগুলো ধবধবে সাদা। এরকম রাজহাঁস তিনি আগে কখনো দেখেননি। হাঁসগুলো পুকুরে গোসল করছিল। একসময় ফজরের আজান দিল। হঠাৎ করে হাঁসগুলো অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর ফজরের আজান দেওয়ার সময় তিনি খেয়াল করলেন যে হাঁসগুলো অদৃশ্য হয়ে গেল এবং কিছুক্ষণ পর চারিদিক পরিষ্কার হয়ে গেল এবং তিনি আস্তে আস্তে গাছ থেকে নামলেন এবং সেই পুকুর পাড়ে গেলেন। পুকুরের পানিটা ছিল কাঁচের মতো পরিষ্কার। তিনি পুকুরের চারপাশ ঘুরতে লাগলেন আর আশ্চর্য হয়ে গেলেন এটা দেখে যে পুকুরের চারপাশে হাঁসের কোনো পালক ছিল না, এমনকি হাঁসের কোনো বিষ্ঠাও ছিল না। অথচ রাতে তিনি এই এতগুলো হাঁস, যে হাঁসের পালক বা বিষ্ঠা অবশ্যই পুকুরের পাড়ে পড়ে থাকার কথা, তিনি পুকুরের পানি দিয়ে হাত মুখ ধুলেন এবং তা পান করলেন। পুকুরের পানি খুব মিষ্টি, অথচ এখানে এমন মিষ্টি পুকুর থাকার কথাই না। যাই হোক, এরপর তিনি উজু করে ফজরের নামাজ আদায় করলেন। তারপর তিনি আবার হাঁটতে শুরু করলেন। কিছু দূর গিয়ে তিনি লতা পাতা জড়ানো একটা পুরনো বাড়ি দেখতে পেলেন। সেই তিনি বাড়িটির চারপাশ ঘুরে একটা লোহার দরজা পেলেন এবং সেই দরজার বাড়ির ভেতর থেকে কে যেন বলল, আসসালামু আলাইকুম, ভেতরে আসুন। তিনি খুব ভয় পেলেন এবং অবাক হলেন এটা ভেবে যে এই জঙ্গলে কে তাকে সালাম দেবে। তবুও তিনি সাহস করে সালামের উত্তর দিলেন এবং বাড়ির ভেতরে প্রবেশ করলেন। ভেতরটা ছিল আবছা অন্ধকার। ভেতর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছিল। তিনি দেখলেন পাশে একটা লোহার খাটে তার ছেলে ঘুমিয়ে আছে। তিনি দ্রুত তার ছেলের কাছে গেলেন এবং মাথায় হাত রাখলেন। তার ছেলে ঘুম থেকে জেগে গেল এবং বাবাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং যেটা হলো সেটা হচ্ছে যে এবং তিনি দ্রুত কাঁদতে লাগলো এবং তখন তিনি যেটা করলেন যে তখন ভেতর থেকে কে যেন আবার বলল, ভয় পেও না, আমার ছেলে একটু ব্যথা পেয়েছে, তাই রাগ করে তোমার ছেলেকে এখানে নিয়ে এসেছে, তুমি তোমার ছেলেকে নিয়ে যেতে পারো। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার গলার আওয়াজ শুনতে পেলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। যাই হোক, সেই অজানা কণ্ঠস্বর বলল, তোমরা চোখ বন্ধ করো। তখন চোখ বন্ধ করলো এবং তারা যখন চোখ খুললো তখন তারা দেখলো যে নৌকার সামনে দাঁড়িয়ে আছে। তখনই ইলিয়াস সর্দার তার ছেলেকে জিজ্ঞাসা করলো কি হয়েছিল আর সে ওখানেই গেল কি করে। তখন তার ছেলে বলল, বাবা, তুমি যখন ঘুমাচ্ছিলে আমি তখন পাটাতনের নিচে কুড়ালটা দেখলাম কুড়ালের আঁচারিটা ভাঙা, তাই ভাবলাম যাই জঙ্গলের ভেতরে গিয়ে একটা সোজা ডাল কেটে এনে কুড়ালের আছাড়ি বানাই। তাই আমি কুড়ালটা নিয়ে জঙ্গলের ভেতরে গেলাম এবং দেখতে পেলাম লম্বা সোজা একটা গাছ। গাছটি বেশি মোটা ছিল না, চিকন ছিল, ঠিক একটি কুড়ালের আচারি বানানোর উপযোগী মনে করে গাছে আমি কোপ দেই এবং তখন বিকট একটি চিৎকারে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান আসে তখন আমি দেখি আমি লোহার খাটে শুয়ে আছি। আমি ভয়ে কাঁদতে লাগলাম। তখন ভেতর থেকে কে যেন বলল, ভয় পেও না, এবং আমাকে জিজ্ঞেস করলো আমার ক্ষুধা পেয়েছে কিনা আমার সাথে। আমি বললাম হ্যাঁ। আমার সাথে তখন হাওয়ায় ভেসে এলো বেশ কিছু খাবার এবং আমি কাউকে দেখতে পেলাম না, শুধু জোরে জোরে নিঃশ্বাসের শব্দ পেলাম। যাই হোক, আমি খাওয়া দাওয়া করলাম, এরপর আমি ঘুমিয়ে গেলাম। যখন আমার ঘুম ভাঙলো আমি তখন তোমাকে পাশে দেখতে পাই। সব শুনে সর্দার কিছু বলল না, শুধু বললেন, আল্লাহ যা করেন
বান্দার জন্য ভালো করেন। এরপর তিনি নৌকায় ফিরে গেলেন এবং সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং এটাই ছিল ঘটনা। এবং আমার কাছে সুন্দরবনের আরো অনেক ঘটনা আছে, যদি সময় পাই তাহলে সেগুলো লিখে পাঠাবো এবং ঘটনাটা যদি পড়েন আমাকে একটু জানাবেন। আমি আপনাকে মনে হয় সম্ভবত ইমেইলে রিপ্লাই করেছিলাম। সবসময় আমাদের সবাইকে জানানো সম্ভব হয় না, বাট যদি আমার মানে জানানোর দরকারও পড়ে না, কারণ আপনি যদি রেগুলার লিসনার হন তাহলে ডেফিনেটলি আপনার ঘটনা সিলেক্টেড হলে আপনি শুনতেই পাবেন। এবং প্রতিদিন যে সমস্ত সিলেক্টেড স্টোরিগুলো আমরা পড়ি, আপনি বুঝতেই পারবেন যে তার মধ্যে আপনার স্টোরিটাও আছে। সো ঘটনা আশা করছি যে আরো পাঠাবেন এবং সেই সাথে ভূত এফএমও রেগুলার শুনবেন, সেটাই আশা করব। আরো ঘটনা রয়েছে পাপড়ি আপুর কাছে এবং দিনারের কাছে, সেই ঘটনাগুলো শুনবো। তবে তার আগে যেহেতু টানা শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমাদের সাথে প্রথমেই রয়েছেন দিনার, এসছেন তিনি পুরান ঢাকা থেকে। আমরা তার ঘটনা শুনি। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। রাসেল ভাই, অনেকদিন পর আসলাম। তো আমি প্রথম যে ঘটনাটি শেয়ার করছি, তো এটা আমি ছোট একটি ঘটনা শেয়ার করছি। এটা আমি আমার অফিসের কলিগের মুখ থেকে শুনি। তো উনি আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করে আমি ঠিক সেভাবেই বলছি। তো আপুর মুখ থেকে যখন আমি ঘটনাটি শুনি, তো এটা হচ্ছে ওনার ইউনিভার্সিটির এক ক্লাসমেটের মুখ থেকে উনি ঘটনাটি শুনেন। তো ঘটনাটি হচ্ছে ভূতের গলি, ধানমন্ডির ভূতের গলি ওই জায়গায়। তো ওনার ক্লাসমেট ওনাকে বলে যে এটা 75 আর 80-দের দিককার একটি ঘটনা। আচ্ছা। তো তখন ওই আপুর ক্লাসমেট ক্লাস 3-4-এ পড়েন। তো ওই বাসাটা হচ্ছে তাদের ওই ভূতগুলিতে ওই সময় সবচেয়ে বড় একটা বাসা তাদের ছিল। আচ্ছা। তো ওইভাবে ডেভেলপ করা ছিল, চারপাশ দিয়ে বাউন্ডারি করা ছিল। হুম। তো ওই তাদের বাসা নিয়ে ওই নেইবার্সরা যেটা বলতো, আশেপাশের লোকজন যেটা বলতো, যে রাতের বেলা নাকি বেশ বড় আকারের একটা সাপ, মোটা, যে সার্কেলই তাদের বাসাটাকে ঘিরে রাখতো। আচ্ছা। তো এটা ওই জায়গার লোকজনরা বলতো, বাট উনি কিন্তু কোনোদিন এটা ফেস করেনি বা দেখেও নাই। আচ্ছা। আরেকটা ব্যাপার যেটা ছিল যে ওনাদের বাসায় যে আম গাছগুলো ছিল, তো সেই আম গাছগুলোর মানে কোনো আমি কিন্তু তারা নিজেরা খেতেন না। ওই আম মানে পেকে পড়ে থাকলেও তারা যেটা করতো যে কাজের লোকদেরকে দিয়ে সেগুলো উঠিয়ে ওই আশেপাশের লোকজনদেরকে দিয়ে দিত তারা। আচ্ছা। নিজেরা কেউ খেত না সেগুলো। তো যাই হোক, তো ওই ভাইয়া যেটা বলে যে ওই ভাইয়ার তখন মেজো কাকার বিয়ে হয়, প্রায় 7 কি 8 দিন হবে বিয়ে। তো নতুন বউ বাসায়, তো সবাই ওনাদের ডাইনিং স্পেসটা ছিল নিচের ফ্লোরে, তো ওনার কাকার রুমটা ছিল উপরে 2 তলায়। তো নিচে নাস্তা রেডি করা হয়। তো রেডি করার পর তাকে বলা হয় যে তার কাকা কাকিকে গিয়ে ডাক দেওয়ার জন্য। তো উনি ছোট মানুষ, তো উনি যায় উপরে। তো সবাই নিচে এদিকে ব্রেকফাস্টে রেডি করে, মানে সবাই ওয়েট করছে তাদের জন্য যে তার নতুন হাজব্যান্ড ওয়াইফ তারা আসবে নিচে। তো উনি ডাকার জন্য যায়। তো উনি নক করা শুরু করে দরজায়। তো প্রায় 2-4 মিনিট হয়ে যায় উনি নক করতেই আসে, বাট ভিতরে কোনো রেসপন্স নাই। ছোট মানুষ উনি। তো ঠিক কিছুক্ষণ পর ভিতর থেকে তার যে চাচার ওয়াইফ যিনি, উনি যাকে দেখে যে সে দরজা খুলে, এবং দরজা খোলার পর বেশ রাগান্বিত একটা চেহারা তার দিকে তাকিয়ে আছে। তো সে ছোট মানুষ, এমনিতেই ভয় পেয়ে যায় দেখে। তারপর নতুন চাচি ওনার, তো সে বলতেছে যে এরকম যে আপনাদেরকে নিচে ডাকতেছে সবাই একসাথে নাস্তা করবে এই জন্য। তখন উনি কিছু বলে না। তখন উনি আবারও বলে যে আপনাদের 2জনকে নিচে ডাকে সবাই নাস্তা করবে একসাথে। তো এটা শোনার পর তার কাকি যেটা করে, ওনার কাকি যিনি ছিলেন, তো উনি দরজাটা মানে খুব জোরে লাগিয়ে দেয় তার মুখের উপরেই। তো উনি দরজা যখন খোলা ছিল, ফাঁক করা ছিল মানে অল্প, তখন উনি বাইরে থেকে যেটা দেখা যে খাটের মধ্যে ওনার আঙ্কেল যিনি, উনি শুয়ে আছেন, মানে যেটা বুঝতে পারেন উনি ওনার কাকাই শুয়ে আছেন খাটের মধ্যে। তো যাই হোক, উনি নিচে নেমে যায়। তো খেলাধুলা করতে থাকে, এদিক দিয়ে সবাই রেডি হয়ে নিচে বসে আছে। তো কোনো খবর নাই, তার উপর থেকে কেউই নামতেছে না। এদিক দিয়ে তাকে জিজ্ঞেস করা হয় যে কি তোমাকে না বললাম যে কাকাকে গিয়ে ডাক দেওয়ার জন্য কাকিকে। সে বললো তো আমি তো গেছিলাম অনেকক্ষণ আগে, তো এরকম কাকি দরজা খুলছে, দরজা খোলার পর কাকিকে বলছি, কাকি কিছু বলে নাই, দরজা লাগিয়ে দিছে। ওনারা ভাবে হয়তো একটু ঘুমাচ্ছে। তো বেশ খানিকক্ষণ পর প্রায় 10-15 মিনিট হয়ে যায়। তো তারপর তারা নিজেরা গিয়ে ডাকাটাকি শুরু করে। আচ্ছা। সবাই যায়, তো ডাকাটাকি শুরু করে, বাট ভিতর থেকে কোনো রেসপন্স আসছে না। ওটা বেশ অস্বাভাবিক ছিল। তো অনেকক্ষণ ডাকাটাকি করার পর যেটা হয়, তারা সবাই যেটা দেখে যে ওনাদের ওয়াশরুমটা ছিল পাশে। তো পাশের ওয়াশরুম থেকে তার কাকার যে ওয়াইফ, যাদের বিয়ে হয়েছে কিছুদিন আগে, তার সে ওয়াইফ বের হয়েছে, তার কাকি বের হয়েছে ওয়াশরুম থেকে। তো সবাই বলতেছে যে তোমাদের এতক্ষণ আগে ডাক দেওয়া হয়েছে নিচে নাস্তা করার জন্য, তোমাদের কেউ নিচে নামতেছো না, তাই উপরে আসলাম। তখন সে বলতেছে কই না, তো আমাদের তো কেউ এসে নক করেনি, আমি তো সেই ওয়াশরুমে অনেকক্ষণ ধরে। তখন উনি বলতেছে যে আমি তো একটু আগে আপনাকে এসে দরজা নক করার পর আপনি দরজা খুলছেন, আমি আপনাকে বলছি এবং আপনি দরজাও লাগিয়ে দিচ্ছেন আমার মুখের উপর। তখন কিন্তু রাসেল ভাই সে দিব্যি বলে যে আমি ওয়াশরুমে ছিলাম, তোমার সাথে আমার দেখাই হয় নাই।
তো যাই হোক, ওনারা মানে এটাকে সিরিয়াসলি নেয়নি, ভাবে নর্মালি মনে হয়তো বা ভুল দেখছে বা ছোট মানুষ। তো ওনারা দরজা নক করা শুরু করে, তো দেখে যে দরজার ভিতর থেকে লক। তো অনেকক্ষণ মানে দরজা বাইরে থেকে ধাক্কাধাক্কি করা, পেটানো হয়, বাট ভিতর থেকে কোনো রেসপন্স আসতেছে না। আচ্ছা। কাকা স্টিল ভিতরেই, রুমের ভিতরেই। তো অনেকক্ষণ নক করার পর যেহেতু দরজা খুলতেছে না, তখন তারা যেটা করে দরজা ভেঙে ফেলে সবাই মিলে। দরজা ভাঙার পর তারা যেটা দেখে সেটা খুবই উইয়ার্ড ছিল, যে ওনার যে কাকা, যাকে উনি দেখেছেন খাটে শুয়ে আছেন, তার 2 হাত খাটের সাথে বাঁধা, দড়ি দিয়ে বাঁধা রুমের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং রুমের যে ফার্নিচার গুলো ছিল সেগুলো তছনছ অবস্থায় ছিল। মানে মনে হচ্ছে যে 8-10 জন মানুষ মিলে যদি ভাঙচুর করে, সেই ফার্নিচার গুলোতে যেরকম হবে স্ট্রাকচার, ঠিক ওই রকম একটা স্ট্রাকচার। পুরো রুম উলট পালট হয়ে আছে। তো আর ওনার মুখ দিয়ে মানে লিকুইড টাইপ কিছু ফোম বেরোচ্ছে। তো মানে তখন তাকে সবাই মিলে ধরে হসপিটালাইজ করে। তো যখন উনি সুস্থ হয়, ওনার সুস্থ হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হয় যে ওনার সাথে কি ঘটেছিল রুমের মধ্যে। আসল ভাই উনি কিন্তু কিছুই বলতে পারে না, যে ওনার কিছু মনে নেই। ওনার জাস্ট এতটুকু মনে আছে যে ওনার ওয়াইফ রুম থেকে বের হয়ে যায় ওয়াশরুমে যাওয়ার জন্য, তারপর উনি আবারও ঘুমিয়েই পড়েন। আর তারপর যখন তার সেন্স ফিরে, তখন উনি নিজেকে হসপিটালে আবিষ্কার করেন। তো এই ঘটনা ফেস করার পর এটা সবাই জানাজানি হয়, ওই জায়গার অনেকে জানে ঘটনাটা। তো তারপর থেকে কিন্তু আর কোনো কিছু ওনারা ফেস করেনি, বাট উনি এখনো ওই সংসারই করছেন ওনার ওয়াইফের সাথে। আচ্ছা। তারপর আর ওনার কোনো ধরনের কিছু এক্সপিরিয়েন্স করেনি। আচ্ছা, এটা ছিল ফার্স্ট ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ প্রথম ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের আরেকজন আপুর কাছে, এবং তিনি এসেছেন ভূতের গলি থেকে, এবং আমাদের পাপড়ি আপু। আপনারা অনেক সময় SMS পড়ি, তার আপনারা শোনেন। আজকে চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন, এবং আমি ঘটনাকে জিজ্ঞেস করি, এই ছবিটা কি পাবলিশ করার মতো? এটা হ্যাঁ, sure. কিভাবে পেয়েছেন ছবিটা? আচ্ছা, আমি ছবিটা আমি যেখানটাতে হয়েছে ঘটনাটা আমি ডিরেক্ট চলে যাচ্ছি ভাইয়া, ঠিক আছে? মানে আমরা ছবিটা কিভাবে পেয়েছি বলি? হ্যাঁ, আমি জায়গাটাতে গিয়েছিলাম, জি। তো এটা নিয়ে ইন্টারেস্টেড যে প্যারানর্মাল ঘটনা বা এই ধরনের কিছু। তো ব্রাহ্মণবাড়িয়ার এটা একটা গ্রামে, আমি যে গ্রামে গিয়েছি সেটা রসুলপুর, এর থেকে আরো 2-3টা গ্রাম পরে। আচ্ছা, তো সেখানে যাওয়ার পর তাদের ফ্যামিলি আলবাম থেকে ছবিটা দেখি, এবং এরপরে আমি ঘটনাটা জানতে পারি। এবং ছবিটা আপনি তুলে নিয়ে হ্যাঁ, ছবিটা আমি তুলে নিই। ওকে, ফাইন। ছবিতে আমরা কি দেখছি এটা একটু আমাকে বলেন, তারপর যদি কেউ চায় তাহলে আমরা ছবি হ্যাঁ, আপলোড হ্যাঁ, করব। sure. ছবিতে হচ্ছে পাশে একজন বয়স্ক হুজুর টাইপ কেউ একজন বসে আছেন, যিনি এই ঘটনার সাক্ষী, এবং আপনার একটা জায়নামাজের উপর আপনার একজন মেয়ে, আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে, বা তার হাতগুলো দেখলে বোঝা যাবে সে খুব সিক বা এরকম কেউ, সাদা শাড়ি পরা। আসলে সে একজন নতুন বউ, এবং তার মাথার উপরে আছে একটা লাল শাড়ি। ওকে, ফাইন, আমরা এখন ঘটনা চলে যাই। জি, ঘটনাটা আমি লাস্ট নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম বেড়াতে, আমাদের ডিস্টেন্স রিলেটিভস। তো এখানে যাওয়ার পর কথায় কথায় এরকম প্যারানর্মাল ঘটনা অনেক কিছু নিয়ে আসে। তো দাদু আমার এক সময় বলেন যে তুমি সত্যি এরকম কিছু দেখতে চাইলে তো আমার সাথে চলো এক জায়গায় যাই। তো ঠিক আছে, তো দাদুর সাথে গেলাম আমি ওই বাসায়। একটা ওনাদের গ্রাম থেকে 2-1টা গ্রাম পরে। তো যাওয়ার পর সেই বাসায় একটা বাসা, মানে বাসাটা এরকম 2 তলা একটা বাড়ি। আজ থেকে আরো 20-30 বছর বা এরও আগে যদি হয়ে থাকে, বাড়িটা বোঝা যাচ্ছে একটা সময় হয়তো জৌলুস ছিল, লোকে ভরপুর ছিল। এখন সেভাবে লোকজন নাই খুব একটা। 2 তলা একটা বাড়ি, পাশে ছোট 2টো ঘর, 1তলা ফাঁকা, 1তলা ছোট 2টো ঘর পাশে। আচ্ছা, তো আমরা দাঁড়ানোর পরে ভেতর থেকে ওদের দাদু কিছু একজন বললেন, বলার পর ওদের একজন পুরনো কাজের লোক এসে আমাদের পাশের রুমটা পাশে 2টো রুম আছে খুলে দিল। খুলে দেওয়ার পর আমি ঢুকলাম। তো ঢুকেই আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড, যে আমি বললো দাদু যে রুমটা ভালো করে দেখো, কিছুই দেখার নেই। তো আমি ভেবেছিলাম হয়তো প্যারানর্মাল ঘটনা বলতে আমরা কোনো মাজার বা এই ধরনের কোনো সিম্বলাইজ কিছু পাবো, কিন্তু কিছুই না, শুধু একটা সাধারণ একটা ঘর। যে ঘরটা ছবি দিয়েছি সেটা আরো 20-30 বছর আগে, এই ঘরটাই আরো 20-30 বছর পরে যে অবস্থায় থাকবে। কিছু ভাঙাচোরা চেয়ার, একটা সোফা, মানে সবকিছুই ভাঙাচোরা, এলোমেলো একটা নোংরা ঘর, অনেক বছর ইউজ না হলে যা হয়। তো আমি বেরোয় আসলাম, আর কোনো কথা বলি না। তো সে বাসায় আমাদের সেদিন দুপুরের খাওয়ার অ্যারেঞ্জ করে বসলাম। বসার পর তাদের সেই বাসার লাস্ট যিনি কর্তা আছেন, বয়স্ক ভদ্রলোক, উনি আসলেন। আসার পর কথা বললাম, সালাম দিলাম। তো আমি মানে বললো যে রুমটা কি আপনি দেখেছেন? তো আমাদের পরিচয় জেনে বললো যে হ্যাঁ, আমরা ঢাকা থেকে এসেছি, মানে চেনে উনি আমাদের। তো তাদের সাথে কথা বলার পর তো আমি তখন বললাম যে আসলে আমি ভাবি নাই যে শুধু একটা ঘর, একটা মানে অ্যাবান্ডন রুম দেখতে আমি আসবো। তো উনি আমি বললেন বাবা, সবকিছু কি চোখে দেখে বোঝা যায়? তো তখন অ্যাজ কিউরিয়াসিটি খাওয়া দাওয়ার পর ওনাদের ফ্যামিলি অ্যালবামটা নিল।
ছবিটা দেখালো, ছবিটা আমি ফার্স্টে দেখলাম, রুমটাই তো আমি দেখে এসেছি। তো ঘটনাটা উনি আমায় বললো যে ওনার যে বাবার ভাই, মানে ওনার চাচাতো দাদা বা এরকম কিছু হবে, জি। তার ঘরে ছেলে মেয়ে হচ্ছিল না এবং তাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চার প্রবলেম ছিল, বাচ্চা কাচ্চা হচ্ছিল না এবং তাদের পূর্বপুরুষ ছিল আপনার জমিদার বা এ ধরনের শাসন আচ্ছা ছিল আচ্ছা তাদের। আচ্ছা আচ্ছা। তো তার তিনি এই বাড়িটা করেন, তার যে দাদার গল্পটা। তো তার অনেক বছর পর একটা ছেলে হয়। তো ছেলেটাকে তারা নিয়ত করে যে মাদ্রাসায় পড়াবে, অ্যান্ড হি ওয়াজ অ্যাজ এ প্রিন্স। তো তাকে মাদ্রাসায় পড়ায়, সবকিছুই চলতে থাকে। তো তার একদিন দেখে ছোটবেলা থেকে ছেলেটা সবসময় না, কিছু কিছু সময় কারোর সাথে কথা বলে। তো এটা অন্য ধরে নেয় যে এটা হয়তো বা তার কোনো প্লেমেট বা বাচ্চাদের এরকম একটা কিছু এরকম থাকে। থাকে, জি। হ্যাঁ, ওইটা নিয়ে তাদের কোনো আদিক্ষেতা বা মাথা ব্যথা নেই। এবং যদিও এটা অনেক আগের ঘটনা, এরপরও তারা ওই রকম ফ্যামিলি ছিল না যে ঝাড়ফুঁক পীর দরবেশ এরকম চিন্তা ভাবনা তাদের ছিল না, মোটামুটি আপগ্রেড একটা ফ্যামিলি ছিল। আচ্ছা। তো যাই হোক, ছেলেটা প্রায় যখন তার বয়স 25-26 হয়, তো বাসা থেকে তাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে ছেলেটাকে এবার বিয়ে দিবে। তো বিয়ে দিবে, তো তারা বিভিন্ন জায়গায় মেয়েটে দেখে, বিয়ের প্রোগ্রাম ঠিক হয়। তখনই প্রবলেমটা তারা প্রথম দেখে যে প্রথমে হয়তো ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে, ছোটখাটো না, সিভিয়ার। যেদিন গায়ে হলুদ হচ্ছে বা প্রোগ্রাম হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত চলে আসছে, অথবা তার হাত ভেঙে যাচ্ছে, মানে বড় ধরনের সমস্যা। এবং সেগুলো যখন ডক্টর বা কবিরাজ এই ধরনের যেতেই যাচ্ছে, কোনো আলটিমেট কোনো প্রবলেম পাচ্ছে না, বিয়েটা ভেঙে যাচ্ছে। এরপরে যখন আবার তারা সেই মেয়েদের বাড়িতে যাচ্ছে, তখন কিন্তু একটা প্রবলেম হলে ভাইয়া আর কেউ আগাতে চায় না, রাইট। বিয়েগুলো ভেঙে যায়। তো হুম, এইভাবে হুম, করতে করতে একটা সময়, আগের ঘটনাও এটা প্রায় 30-40 বছর হবে। রাইট, সেটাই। তো এই পরেই হচ্ছে আপনার যেই অন্য তারপর প্রথমে তো ছেলেটার দিক থেকে প্রবলেম গুলো হতে থাকে, সে ফিজিক্যালি ইনজুর হতে থাকে, ফ্যামিলিতে অনেকজন মারা যায়। তো তারপরে যে মেয়েদের তাদের বাসায় একটা মিলাদ পড়ানো হয়, সেটার পর থেকে যেটা হয় যে যেই ফ্যামিলিতে তারা বিয়ে করতে যাচ্ছে, যে মেয়েদের বাসায় প্রপোজাল নিয়ে যাচ্ছে, ওই হলুদের পর বা একটা প্রোগ্রাম হয়ে যাওয়ার পর বিয়ের আগ দিন বা বিয়ের আগ মুহূর্তে দেখা যাচ্ছে হয়তো মেয়েগুলোর কোনো প্রবলেম হচ্ছে, মেয়ের বাবা মারা যাচ্ছে, তো বাধ্য হয়ে আবারও প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়। ফাইনালি যেটার কারণে ফাইন্ড আউট হয় যে একটা মেয়ে হলুদ হয়ে যাওয়ার পর দিন, বিয়ের আগের দিন, বিয়ের দিন সকালে মেয়েটা মারা যায়। মানে তাদের রান্নাঘর বা বাইরের বারান্দার পেছন দিকে মেয়েটাকে উল্টো করে ঝুলানো অবস্থায় পাওয়া যায়, যেটা ইউজুয়ালি আমরা সুইসাইড বলতে পারি না। তো তখন তাদের গ্রামের যে ইমাম বা মুয়াজ্জিন থাকে, উনি বলে যে এটা আসলে বড় ধরনের কোনো একটা প্রবলেম হতে পারে, যেহেতু আপনাদের পূর্বপুরুষ এই ধরনের জমিদার বা এই ধরনের কিছু ছিল। আমাদের বাংলাদেশে একজন, সিলেটের একজন আছেন, আজমিরে আছেন একজন সুফি বা সাধকদের, ওনাকে আপনারা যদি আনতে পারেন হয়তো উনি কোনো একটা সমাধান দিতে পারবেন, আপনারা ওনার সাথে যোগাযোগ করেন। তো আজমির থেকে সেই ভদ্রলোককে অনেক খুঁজে করে আনা হয়, যেহেতু সে বাঙালি বংশোদ্ভব। আসে উনি, আসার পর উনি বলে যে আসলে আমি ঝাড়ফুঁক করবো বা ভূত নামাবো এই ধরনের কিছু না, আমাকে 7 দিন সময় দিতে হবে, দেখতে হবে যে আদৌ এখানে কোনো সমস্যা আছে কিনা। আর এর মধ্যে উনি চায় যে ছেলেটা যে রুমটাতে থাকে সেই রুমটাতে সে অবজার্ভ করবে এবং তাকে একটা আপনার কালো মোড়ক এবং মাটির হাঁড়ি নিয়ে আসতে হবে। তো সে ফার্স্ট ডেতেই কিছু রিচুয়ালস মেনটেন করে সেই মোরগটাকে জবাই করে তার বিছানার নিচে রেখে দেয়। তো একটা সময় 7 দিন পরে সে এবং এটা বলে দেয় যে এই 7 দিনের মধ্যে ছেলেটাকে আসরের নামাজের পর, মানে বেসিক্যালি সে যখন ঘুমোতে যাবে, বিছানায় যাবে ফাইনালি ঘুমানোর জন্য, এশার নামাজের পর ঘুমোতে যাবে, সেই সময়টাতে ফজরের আগ পর্যন্ত তাকে যদি কেউ ভেতরে এসে ডাকে বা তার বাবা মা বা অন্য কেউ, সেটা ঠিক আছে, কিন্তু তার বাবা মা যদি তাকে বাইরে থেকে বের হওয়ার জন্য নক করে, ঘরের বাইরে থেকে ফজরের আগ পর্যন্ত, সে যাতে কোনোভাবেই সে রাতে বের না হয়, প্রয়োজনে তার বাথরুম বা সেই ব্যবস্থা ঘরে করবে। তো এভাবে 7 দিন নর্মালি চলে যায়, কোনো প্রবলেম হয় না। 8 ডেজে সে সেই হাড়িটা বের করে এবং দেখে যে মোরগটা জবাই করা হয়েছিল তেমনই আছে। কারণ এটাই সবচেয়ে ফার্স্টলি উনি এটাই জানতে চেয়েছে, আদৌ যদি তার সাথে কোনো ব্যাড এন্টিটি বা কোনো এন্টিটি থেকে থাকে, সেটাই তাকে প্রোটেক্ট করবে এবং ওই জিনিসটাকেও সে সেম ভাবেই সেফ থাকবে, তার বিছানার নিচেই রাখা হয়েছে। তো সেই রক্তগুলো নিয়ে একটা কাঁসার প্লেটে নিয়ে বসে এবং সে বোঝে যেটা তাকে ওনাকে কালো জাদু করেছে বা এই ধরনের কিন্তু কিছু উনি বলে না যে ওনাকে ভূত নামাতে হবে, এই ধরনের কোনো ব্যাপার না। উনি বলে যে কোনো ভাবে ওনাদের যেহেতু কিছু স্পিরিচুয়াল স্ট্রং ছিল, তো সে বুঝতে পারে এবং বলে যে একে ইমিডিয়েট বিয়ে আমাদের করাতেই হবে। বিয়ে যে শুধু তার বংশ রক্ষা বা উত্তরসূরির জন্য সেটা না,
তার বাঁচানোর লাইফের জন্য, জন্য হুম, তাকে বিয়ে দিতে হবে। বিকজ গ্র্যাজুয়ালি তার মধ্যে যদি কোনো এ ধরনের এন্টিটি থেকে থাকে তার আশেপাশে, বা কোনো স্পিরিট যদি তাকে কোনোভাবে করে, আস্তে আস্তে সে কিন্তু উইক হয়ে যাবে, যেহেতু এখন সে ম্যাচিউর এজে এসছে। তো এবং বলে, তো তার বাবা বলে যে আসলে এই প্রবলেমের জন্যই কিন্তু আপনাকে আমরা এনেছি, আমরা বিয়ের জন্য আমরা জানতাম না, ট্রাই করেছি। তো তখন বলে আচ্ছা ঠিক আছে। তো তারা বলে যে আপনারা বিয়ে করবেন, একটাই শর্ত হবে যে বিয়েতে কোনো গায়ে হলুদ বা এই ধরনের কিছু লাগানো যাবে না, আচ্ছা, না ছেলের গায়ে না মেয়ের গায়ে, এবং বিয়েটা মানে কোনো- কোনো আড়ম্বর হ্যাঁ থাকবে হ্যাঁ না। কোনো প্রোগ্রাম ছাড়া, কোনো কিছু ছাড়া, খুব চটজলদি এবং অল্প সময়ের মধ্যে বিয়েটা সারতে হবে। তো সেভাবেই তারা একটা ফ্যামিলি থেকে মেয়ে আনে, অনেক দূরের গ্রাম থেকে, যেহেতু এত প্রবলেমের পরে কেউ মেয়ে দিতে চাচ্ছে না। তো মেয়েটাকে, এবং বিয়েটা বলা হয় যে ছেলের বাসাতেই বিয়েটা পড়াবে। তো তার আগে সেই হুজুর একজন উনি বলেন যে তাদের বাসার চারপাশে 4টে কালো রঙের ছাগল নট জবাই এক কোপে বলি দেওয়া, যেটা সেভাবে রেখে ফেলে চার কোণায়, মানে ওই রুমটা, মানে ছেলেটার রুমটা, মানে যেখানে বিয়েটা পড়াবে তার চার কোণায় ওই 4টা ছাগল ফেলে রাখতে হবে, এক কোপে, নট জবাই করে, নট ওইভাবে ফেলে রাখতে হবে। এবং সেই সময়টাতে তারা ওই কাজটা করে, ফেলে রাখে, এবং 15-20 মিনিটের মধ্যে বিয়েটা শেষ হয়ে যায়। বিয়ে পড়াতে বেশি সময় লাগার কথা না। হুম, হুম। তো বের হয়ে আসার পরে তারা দেখে যে ছাগলগুলো শুধু হাড়ের চামড়াটা ছাড়া হচ্ছে না, কিছুই ছিল না। মানে 15-20 মিনিট এই 4টে ছাগল এভাবে করে কারোর পক্ষে, আমার মনে হয় না, আমি যতটুকু শুনলাম, যে নেওয়া যাওয়া পসিবল না। বিয়ে হয়ে যায়, তারপরে সবকিছু নর্মাল, উনিও ওনার মতো চলে যায়। তো 7 থেকে 10 দিন পরে, যেটা সবাই ফাইন্ড আউট করে, ছবিটা হয়তো ভাই রাসেল ভাই আপনি পাবলিশ করেছেন কিনা, ওই মেয়েটা গ্র্যাজুয়ালি একটা ওল্ডিশ ফেস ধারণ করতে থাকে, তার চুল পড়ে যায়, আচ্ছা, রাতে ঘুম নষ্ট হয়ে যায়, চুল পড়ে যায়, সে রাতে তো ঘুমোতেই পারছে না, মানে কোনোভাবেই তার ফ্যামিলি, মানে ফ্যামিলি বাড়বে কি, মানে তার সে কোনোভাবে রাতে তার হাজবেন্ডের সাথে ইন্টিমেট বা কোনোভাবেই সে কোনো কিছুতে পসিবল হচ্ছে না। একটা সময় তাকে ডাক্তার দেখানো হয়, ডাক্তার খুব ভালো ভালো ডক্টর দেখানো হয়, সে কোনো ট্রিটমেন্ট আসলে কোনো প্রবলেম নাই, তার চুল পড়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, কিন্তু তার আচরণ ঠিক আছে, যেমন নাকি মানে এটা কোনো রোগের কারণে হোক না। হ্যাঁ কোনো রোগে, কিন্তু আসলে তো কোনো রোগ পাচ্ছে না, রোগ তাকে পাচ্ছে ডাক্তার না। তো দেখানো হুম, হয়েছে। সেটাই। তখন তারা আবার ভাবে যে যেহেতু প্রবলেমটা এই 10-15 দিনের মধ্যে জিনিসটা হলো, তাহলে আবার আমরা আরেকবার ডাকি সেই ভদ্রলোককে। রাইট। তো আবার তাকে আবার রিকল করা হয় এবং উনি আসে। উনি তখন এসেই যেটা বলে যে আমি কিন্তু গতবার এসে বলি নাই যে এখানে ভূত জিন বা এই ধরনের কিছু আছে, বাট এবার আমার কিছু স্ট্রংলি ফিল হচ্ছে যে এখানে কোনো একটা ক্ষতি বা বড় ধরনের কিছু হওয়ার চান্স আছে। তো উনি এরপরেও বলে আমি দেখবো কালকে। তো তখন ওনার পরদিন উনি দেখে সকালবেলা যে বউটা ওনাদের পুকুর পাড়ে পড়ে থাকে। তখন বউটার সাথে এই ফার্স্ট টাইম তারা কথা হয়, যে একটা, তারা তখন বুঝতে পারে যে আসলে কে বা কি তার সাথে আছে। তো তখন তারা দেখে, যেটা জানতে পারে, কথা বলে যে যে ছবিটা দিয়েছি এর উপর ভর করে হচ্ছে প্রায় আরো অনেক বছর আগে মারা যাওয়া এক মহিলার, বিধবা মহিলার আত্মা। হুম, হুম। এবং ওনাদের পূর্বপুরুষদের যেহেতু জমিদারি বা এই ধরনের কিছু ছিল, কোনো না কোনো ভাবে হয়তো এই ডেথ বা কিছুর সাথে লিঙ্ক আপ ছিল। আচ্ছা, তো এই ফ্যামিলির বংশ বাড়তে না দেওয়ার তার একটা ইয়া ছিল। এবং সে যখন সে যেটা বলে যে এরকম ওই গ্রামে বা অমুক জায়গায় সেও কিশোরী বধূ হয়ে আসে, তার হাজবেন্ডটা মারা যায় অপঘাতে। তো এরপরে তার শ্বশুরবাড়ি থেকে তাকে একটা ব্লেম দেওয়া হয় যে সে মানে পালিয়ে গেছে, কিন্তু আদতে তাকেও কিন্তু মেরে ফেলা হয়, সম্পত্তি যাতে মানে এদিকে না যায়, যেহেতু বউটাকে মেনে নেয় না কেউ। হুম, হুম। তো তার লাশটাও কেউ পায় না, যার ফলে সে অনেকদিন এভাবে ঘুরে, এবং সে বলে যে আমার ইচ্ছে ছিল আমি আবার নতুন বউ হব, আমার আবার হাতে মেহেদি চড়বে, লাল শাড়ি পরবো। তো তখন এই ছেলেটার ছোটবেলা থেকেই সে এর আশেপাশে ছিল, যখন ম্যাচিউর এজে যায় তো তখন আর কি সে তাকে মানে এগারলি পেতে চায় যে হ্যাঁ এর সাথেই সে থাকবে, পাক না পাক মানে এর আশেপাশে কেউ থাকতে পারবে না। রাইট। তো যার ফলে ওই মেয়েটার সাথে যখন বিয়ে হয়ে যায়, যখন ওই অনেক কিছু বাইন্ডিংস দিয়ে বলা হয়েছে যে বিয়েটা কোনোভাবে করাতে হবে, এখন সে চায় যে এই জিনিসটা আবার মানে শেষ করে দিতে। তো যাক, তারপর বলে তাহলে কি করতে হবে, বললো যে আমি কোনো কিছুতে আমি যাব না, আমাকে এনি হয় এর সাথে আমাকে থাকতেই হবে, এখন ব্যবস্থা তো বাকিটা তোমাদের সিদ্ধান্ত। তো বলে ঠিক আছে আমরা তোমাকে কালকে ডাকবো। তো তাকে বলে, এবং সে একটা কন্ডিশন দেয় যে আমাকে বিয়েটা পড়াতে হবে, আমি যদি ওর গায়ে থেকে সরে যাই, ঠিক আছে, আমাকে বিয়েটা পড়াতে হবে নতুন বউটা যে এর গায়ে হচ্ছে সাদা বিধবার কাপড়টা পরাতে হবে, যেই বেশে আমি মারা গেছি। আর ওর যে বেশ, ওর যে লাল শাড়ি, নতুন বউয়ের যে সাজ, সেটা আমার দিতে হবে, এবং এই শাড়িটা ওর মাথায় রাখতে হবে, ঠিক
ঠিক আছে, তো চলে যায় সে। তো ওরা মেনে যায়। আপনি যে রুমটা ছবি দেখছেন, এটা উনি বলে যে আমরা তোমাকে ভোরের দিকে ডাকবো, কারণ ওনার কথা মতো যে রাতের বেলা বা ওই টাইমটাতে ফজরের আগে এই এনকেজিগুলো খুব স্ট্রং থাকে, এবং আচ্ছা যেটা তখন যেটা হবে হাইলি কিছু একটা করা যাবে। তো ফজরের আধা ঘন্টা আগে বা এরকম একটা সময় তাদেরকে ডাকা হয় পাশের রুমটাতে ওই ছেলেটাকেও রাখা হয়। বলে যখন তাকে ডাকে, এবং এখানে জায়নামাজে বউটাকে বসানো হয়, যেহেতু আল্লাহর কালাম বা আমি যতটুকু শুনেছি এটা হয়তো তাকে তখন ক্ষতি করবে না। ওই জায়নামাজটার ওপর সেই বিধবা শাড়ির সাজ পরিয়ে নতুন বউটাকে বসানো হয়, হুম হুম। আর তার মাথায় দেওয়া হয় সেই লাল শাড়ি, এবং তাকে ডাকা হয় একটা সময়। তখন সেখানে শুধুমাত্র 4 জন ছিল। সেই আজমির থেকে আসা সেই সাধক যিনি ছিলেন উনি, ওনার এক আত্মীয়, এবং ওনার এভাবে 2-3 জন ছিল। এবং পাশের রুমটাতে ছেলেটাকে রাখা হয়। তো আচ্ছা। সে যখন বিভিন্ন দোয়া পড়তে থাকে, পড়তে পড়তে সে বুঝতে পারে যে জিনিসটা ছেড়ে গেছে। জাস্ট ওই সময়টাতেই আজান দিয়ে দেয় ফজরের, এবং তার হাতে 2টো কবজ ছিল, সেটা একটা সে বউটার গায়ে দিয়ে দেয় সাথে সাথে, এবং আচ্ছা অন্যটা সে হাজবেন্ডের গায়ে দিয়ে দেয়, এবং এরপরে সবকিছু নর্মাল। তো সে এমন না যে সে যাওয়ার সময় কোনো কিছু সাইন করে গেছে বা ছেড়ে গেছে, বউটা অজ্ঞান হয়ে গেছে, কিচ্ছু না। সিম্পলি মানে কোনো ওই ধরনের ভৌতিক কোনো ঘটনা হয়নি সেখানে। জাস্ট জায়নামাজ থেকে ওঠে এবং তাকে বলে যে তোমরা এই যে ঘটনাটা হলো 21 দিনের মধ্যে যাতে এই তাবিজটা শরীর থেকে না খুলে। তো বললো যে মানুষ মারা গেলে সেখানে গেলে অনেক সময় হয়তো আমরা শুনেছি যে তাবিজ নষ্ট হয়ে যায়। আল্লাহর কালাম নষ্ট হবে না, তাকে বলা হয়েছে তুমি পড়ে থাকবে, যে কোনো শর্তে যে কোনো মূল্যে গায়ে থেকে এটা খোলা যাবে না। আচ্ছা তো খুব ভালো মতো সেও চলে যায়। 7 দিন ঘটনা এখানেই শেষ। 7 দিন পরে সে ভদ্রলোকে চলে যায়। তারপর 21 দিন বলা হয় যে তাবিজগুলো রাখতে, এরপরে সেটা তাদের ব্যাপার। তো 17-18 দিনের মাথায় তার হাজবেন্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেক আচ্ছা। খোঁজাখুঁজির পরদিন সকালে দেখে তাদের পুকুরে, যেই পুকুরটাতে সেই বউটা পাশে অজ্ঞান হয়ে পড়েছিল, পুকুরটাতে সেই লাশটা ভেসে ওঠে, আচ্ছা এবং লাশের গায়ে কোনো তাবিজ ছিল না। তাকে দাফন কাফন করতে দেওয়া হয়। তো মানে এবং কেউ জানে না যে কিভাবে মারা না গেল না, বা কারণ এরকম তারা কোনো কিছু? তাদের পুকুরে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হ্যাঁ, সম্ভব? এটা যদি রাইট অন্য কোনো নদীতে বা কিছুতে ভেসে আসতো, এবং হুম। এই পুকুরের সাথে এই ছেলে ছোটবেলা থেকেই জড়িত, জন্ম তো থেকেই সাঁতারও জানে। জানেন। অবশ্যই জন্ম থেকেই সেই পুকুরের সাথে জড়িত, Right. ডুবে মরে যাওয়ার মতো কোনো তার এমন অসুস্থতাও ছিল না। সেটাই যাক, তার কোনো পাওয়া যায় না। তাকে কবর দিয়ে দেওয়া হয়। বউটা থেকে যায় শ্বশুর বাড়িতে, কারণ সে অনেক স্বপ্ন নিয়ে আসে, এবং 2-3 মাসের মধ্যে, মানে মাসখানেক 2-3 মাস বা এর মধ্যেই সব এরকম এলোমেলো হয়ে যায়। সে থেকে যায় শ্বশুর বাড়িতে। একদিন তাদের পুকুর থেকে মাছ তোলে, সেই পুকুর থেকে মাছ তুলে সবাই কাটছে, বাসায় হয়তো কোনো প্রোগ্রাম। একটা সময় বউটাকে ডাকা হয়, বউটা যখন রেসপন্স করছে না রান্নাঘরে যায়, হুম। যে দেখে যে সেখানে বউটা নাক মুখে রক্ত এসে পড়ে আছে। আচ্ছা তো তখন তারা দেখে যে তার গায়ে কোনো সেই তাবিজটা নাই। তো অবশ্য 2-3 মাস হয়ে গেছে, তাবিজের অ্যাক্টিভেশন বা কি সেটাও জানে না, আর প্রয়োজনও তো নাই এখন, যেহেতু হাজবেন্ডটাই মারা গেছে। তাবিজটা ছিল না, দূরে পড়েছিল। তো তাকেও সরিয়ে নেওয়া হয়। পরে যখন যেটা জানলো, মানে দেখলো যে পুকুর থেকে যে মাছগুলো তোলা হয়েছিল, সেই মাছের বড় কোনো একটা মাছের পেটের মধ্যে ওই তাবিজটা ছিল, যে তাবিজটা তার হাজবেন্ডের গায়ে ছিল। হয়তো কোনোভাবে সেটা মিসিং হওয়াতে তার আচ্ছা। ডেথটা হয়। এই পরিণতি হয়েছে হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তবে ছবিটা কে তুললো? সেখানে যে হুম। তার চাচা ছিলেন, যিনি ওই আজমির থেকে সেই ভদ্রলোককে আনিয়েছেন, উনি জার্নালিজম বা কলকাতায় উনি প্র্যাকটিস করতেন। তো উনি এগুলো বিলিভ করতো না, যে ঘটনা যেগুলো হচ্ছে এগুলো তো কোনো সাক্ষী থাকবে না, কিছুই থাকবে না। তো উনি সেখানে প্রেজেন্ট ছিলেন। সেই ভদ্রলোক কিন্তু এক অ্যাক্সিডেন্টে মারা যায়। ছবিটা কিন্তু থেকে গেছে, তাদের অ্যালবামে আচ্ছা। থেকে গেছে। তার মানে তারও ক্ষতি হয় কোনো না কোনো ভাবে হ্যাঁ, ছবি সেখানে, কারণ সে জিনিসটা বিলিভ করতো না, এবং Right. বিলিভ করার মতো এখানে কোনো ঘটনাও হয় নাই। হুম হুম হুম। কিন্তু সবগুলো ঘটনা অ্যাডজাস্ট করলে শেষে যখন আমি জানলাম যে জি। এই হচ্ছে এই ছবির সারাংশ, এবং এই কারণে ছবিটাও দেখানো হয়, হুম। ঘরটাও দেখানো হয়। আচ্ছা এটাই ছিল ঘটনা। ওকে এবং মেয়েটাও সেই হ্যাঁ, মেয়েটাও ফার্স্টে হাজবেন্ডটাকেই ক্ষতিটা হয়, যেহেতু Right. তার তাবিজটা হয়তো কোনোভাবে, আমি জানি না তাবিজ কবজের অ্যাক্টিভেশন কতটা আছে, বাট ঘটনাটা যেভাবেই শুনেছি। সেভাবে বলছেন হ্যাঁ। আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি দিনারের কাছে, এবং একটা ঘটনা শুনবো দিনারের কাছে। তার সেকেন্ড স্টোরিটা আমরা শুনে আসবো। আই হোপ যে আপনাদের প্রত্যেকেরই অনেক বেশি ভালো লাগবে। সো দিনার, চলুন আপনার সেকেন্ড স্টোরিটা আমরা শুনি। জি থ্যাংক ইউ রসুল ভাই। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে জাহাঙ্গীর ভাই।
তো ঘটনাটি মালয়েশিয়ার একটি ঘটনা। তো জাহাঙ্গীর ভাই আমাকে যেভাবে শেয়ার করে আমি ঠিক সেভাবে বলছি। তো জাহাঙ্গীর ভাই 2007 সাল থেকেই মালয়েশিয়াতে আছেন, উনি এখনো মালয়েশিয়াতেই আছেন। তো ওনার বেসিক্যালি ঘটনাটা হচ্ছিল উনি যে ফ্যাক্টরিটা কাজ করেন সেই ফ্যাক্টরিটাকে নিয়ে। তো ফ্যাক্টরিটার বর্ণনা আমি একটু দিয়ে নেই। সেটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ওইটা প্রায় 7-8 ঘন্টা মানে দূরে একটা জায়গায়। ওটার নাম হচ্ছে কুয়ালা তেরেঙ্গানু জায়গার নাম। রিমোট একটা এরিয়া। তো এখানে বেশ চারপাশে পাহাড় ঘেরা একটা পরিবেশ। তো যখন ওনাদের কারখানাটা ওখানে বিল্ড আপ করা হয় তো কোনো যাতায়াতের ব্যবস্থাও ছিল না। ওনাদের কারখানা নিজের থেকে ওখানে রাস্তা বানায়। তো চারপাশে পাহাড় থাকার কারণে ওখানে তেমন লোকজনের বসবাস ছিল না, বেশ দূরে দূরে লোকজন থাকতো। তো ওনাদের যে কারখানাটা ছিল সেটা হচ্ছে যে ওটার পাশেই একটা ফ্যামিলি একটা বাসা আছে 2 রুমের। তো এই বাসাটার কাহিনী যদি আমি একটু বলি, যে সেই বাসাটাতে আজকে প্রায় 20-25 বছর হবে যে কেউ থাকছে না। তো ওনারা যাওয়ার পরে এই কাহিনীগুলো শুনে যে আচ্ছা। ওই বাসার যে ওনার ছিল, তো ওই ওনারের যে ফাদার মাদার দুজনই মারা যাওয়ার পর তারা এখান থেকে চলে যায়। এবং চলে যাওয়ার সময় তারা বলে যায় যে তারা প্রায় সময় একটা বাচ্চার প্রেজেন্স পেতেন সে বাসার মধ্যে, যেটা খুবই উইয়ার্ড ছিল। তো যখন তাদের বাবা মা মারা যায় তখন তারা সবাই সেই ফ্যামিলিটা সেই বাসা ছেড়ে চলে যায়। আচ্ছা। আর বাসাটা যেটা হচ্ছে যে ওনাদের কারখানার পাশেই। তো বাসাটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওনারা জাহাঙ্গীর ভাই বলে, জাহাঙ্গীর ভাই এখন ওই কারখানাতে কাজ করছেন, যে সকালবেলা দেখা যায় যে প্রচুর মৌমাছি সেই বাসাটা চারপাশে ঘুরঘুর করছে। আচ্ছা। এবং আবার সন্ধ্যা হওয়ার ঠিক আগেই সব মৌমাছি বেরিয়ে যাচ্ছে সে বাসা থেকে। আচ্ছা। তো ওনারা প্রায় সময় সেই বাসাটার কাছে যায়। তো ওনারা যেটা লক্ষ্য করে যে কোনো জানালা বা দরজা কোনো কিছু ভাঙা নেই, কিন্তু বাসার চারপাশে কোথাও কোনো মৌমাছি বাসা নেই। মানে সেইগুলো একটা সকাল একটা সাডেন টাইমে আসছে, আবার সারাদিন থেকে আবার সবগুলো চলে যাচ্ছে। আচ্ছা। তো এটা খুব মানে ভৌতিক একটা ব্যাপার ছিল তাদের, ওইখানকার লোকজনদের মুখ থেকে শুনে যে ওই পাশটা যাতে নাই যাওয়া হয় তাদের। তো তাদের কারখানা যেটা, এটা একটা বেসিক্যালি একটা ফ্যাক্টরি, গাড়ির ফ্যাক্টরি। তো এখানে গাড়ি তৈরি করা হয় এবং ওই কোম্পানির গাড়িগুলোকে আবার পুনরায় রিপেয়ার করার জন্য সেখানে আনা হয়। তো ওনাদের যে ফ্যাক্টরিটা ছিল সেটা বেসিক্যালি হলো 4 তলার কয়েকটা বিল্ডিং ছিল, এবং ওনারা যেখানে থাকতেন সেটা যেন আলাদা রুম তৈরি করা ছিল, এবং কন্টেনার দিয়ে তৈরি কিছু রুমও ছিল সেখানে। আচ্ছা। তো জাহাঙ্গীর ভাই যেখানে থাকতেন সেখানে হচ্ছে উনার 2টা রুম ছিল। একটা রুমে উনি থাকতেন এবং পাশের রুমে আরেকটা ছেলে থাকতো, বাংলাদেশে একটা ছেলে থাকতো। তো ওনারা যখন 2007 সালে মালয়েশিয়াতে যায়, তো একটা ঘটনা ঘটে ওনাদের সাথে একজন কর্মচারীর সাথে। সে হচ্ছে 2 তলার ছাদ থেকে পড়ে যায়। 2 তলার ছাদ থেকে পড়ে যাওয়ার পর যেটা দেখে সবাই, যে তার বডিতে কোনো সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই এবং হাতও ভাঙে নাই, কোনো মেজর কোনো ইনজিওর্ডও হয়নি সে। আচ্ছা। বাট সে পড়ে যাওয়ার পর থেকেই মানে পাগলামি শুরু করে, এবং তাকে সবাই যেটা বলে যে তাকে মনে হয় ভূতে ধরেছে এরকম কিছু। তো তখন কিন্তু তাকে ঠিক 1-1.5 মাসের মাথায় তাকে আবার দেশে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা। তো যাই হোক, জাহাঙ্গীর ভাই সেখানে কাজ করা শুরু করে। তো উনি অনেকের মুখেই ওই জায়গা নিয়ে অনেক ঘটনা শুনে। তো একদিনকার ঘটনা হচ্ছে এরকম যে উনি সন্ধ্যার সময় কারখানা থেকে বের হয়ে জাস্ট উনি ওনার রুমে ঢুকেছেন। তো উনি ওনার রুমে ঢুকে উনি কাজ করতেছিলেন। তো উনি পাশেই দেখতেছেন যে ওই মানে উনি খেয়াল করতেছেন যে পাশের রুম থেকে কে একজন বারবার তার রুমে ঢুকছে, বের হচ্ছে, কিছু একটা করতেছে। আচ্ছা। তো উনি ভাবেন যে পাশের রুমে যে বাঙালি যে ছেলেটা আছে সে হবে। আচ্ছা। তো উনি ওনার কাজ নিয়ে বিজি ছিলেন, যেহেতু উনি কারখানা থেকে আসছেন মাত্রই, ফ্রেশ হবেন। তো এই সময় উনি দেখলেন যে বাইরে থেকে সবাই একসাথে রুমের ভিতরে ঢুকলো। তো ঢোকার পর জাহাঙ্গীর ভাই বলতেছে যে তুমি একটু আগে আসলা, কই গেছিলা? তখন সে যেটা বলে যে একটু আগে আসলাম মানে আমরা তো সবাই মাত্র আসলাম, আরো কিছু বাঙালি ছেলে ছিল। আচ্ছা। 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 তো জাহাঙ্গীর ভাই তখন আবার হেসে বলতেছে যে তুমি তো একটু আগে আসছিলে রুমের মধ্যে, কি নিয়ে গেছো রুম থেকে? তখন সে বলে যে না ভাই, আমি তো মাত্র আসছি রুমে, আমি এর আগে আসিই নাই। তখন উনি ওটাকে স্কিপ করে যান, নর্মালি নেয় ব্যাপারটা। তো যাই হোক, সেদিনকার রাত্রের ঘটনা। তো ওনাদের হচ্ছে হলো বেসিক্যালি যে রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হয়, আবার খুব আর্লি মর্নিং এ উঠতে হয়। হয়। আচ্ছা। তো উনি রাতের বেলা দেশে ফোন দিয়ে কথা বলে উনি ঘুমাবেন এরকম একটা সময়। তো ওনাদের ওই কারখানা যেটা এবং বাসা পুরোটাই হচ্ছে চারপাশ দিয়ে তার কাটার মতো বাউন্ডারি দেওয়া ছিল, যাতে বাইরে কেউ ঢুকতে না পারে। আর ওখানে নেবার্স বলতে কেউই নেই, যেটা ওই বাসাটা ছাড়া, খালি অ্যাবান্ডেন্ট বাসাটা ছাড়া। তো উনি ঘুমানোর প্রিপারেশন নিচ্ছেন, প্রায় 11:30 এরকম সময় হবে। তো উনি মানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ওনার রুমের দরজাটা খুললো। মানে খোলার পর 4 বছর কি 4.5 বছর 5 বছর এরকম হবে, এই বয়সে একটা বাচ্চা তার রুমের ভিতরে প্রবেশ করেছে। বাচ্চা, জি। আচ্ছা। এবং বাচ্চাটা উনি যেটা বলে যে খালি গায়ে ছিল, জাস্ট একটা হাফ প্যান্ট পরা ছিল। তো জাহাঙ্গীর ভাই দেখার পর উনি বেশ অবাক হয়ে যায় যে উনি কি জিজ্ঞেস করবে বা কি বলবে। তো উনি নর্মালি বলে যে তুমি কে, কোত্থেকে আসছো? তো বাচ্চাটা যেটা বলে যে মালয়েশিয়ান ভাষায় বড় ভাই বা সিনিয়রদেরকে বলা হয় আবাং।
তো বাচ্চাটা এটা বলে তাকে যেটা বলে মালয়েশিয়ান ভাষায় সেটা হচ্ছে যে আমি তোমার সাথে ঘুমাবো, এখানে থাকবো। আচ্ছা। তো উনি বেশ অবাক হয়, তো উনি ভাবে যে হয়তো বা কোনো কর্মচারীর সাথে আসছে বাচ্চাটা, তার রুমে আসছে মানে হাঁটতে হাঁটতে। তো উনি বলে যে মানে ছোটদের যেভাবে তারাই রুম থেকে বড়রা, তো উনি সেরকম বলে যে বাবু চলে যাও এখান থেকে, মালয়েশিয়ান ভাষায়। বা সে একটা সেন্টেন্সই বারবার রিপিট করতেছে যে আমি এখানে থাকি, আমি তোমার সাথে ঘুমাবো। তো জাহাঙ্গীর ভাই একটা সময় যেহেতু ধমক দিয়ে বলে যে তুমি চলে যাও, যার সাথে আসছে তার কাছে যাও। সে বাচ্চাটা যেটা করে যে তখন সে শুনে জাস্ট রুম থেকে বের হয়ে যায়। তো জাহাঙ্গীর ভাই যেটা লক্ষ্য করে যে দরজা যদি বাইরের থেকে কেউ জোরে বাইরের দিকে টান দেয় যেভাবে দরজাটা লাগবে, আর যদি ধাক্কা দিয়ে লাগানো হয় যেভাবে লাগবে, দুটো দুই রকম। তো উনি দেখলেন যে বেশ জোরে মনে হচ্ছে বাইরে থেকে কেউ দরজা টান দিয়ে লাগিয়ে দিল, খুব জোরে একটা সাউন্ড হয়। আর বাচ্চা যদি রুমের দরজা খুলে ঢোকার মতো ছিল না, কারণ রুমের হাতলটা, দরজার হাতলটা খুব উপরে ছিল। তো দরজার শব্দ শুনে, লাগানোর শব্দ শুনে পাশের রুম থেকে যে বাঙালি ছেলেটা ছিল সে বেরিয়ে আসে। তো বেরিয়ে আসে বলতেছে জাহাঙ্গীর ভাই কোথায় গেছিলেন এত রাতে? তখন সে কিছু বলে না, সে চুপ করে আসে। সে বলতেছে যে এত রাতে বাইরে গেছিলেন কেন? কারণ সে গেস করতেছে যে উনি হয়তো বাইরে থেকে ভিতরে আসছেন। তো উনি আর কোনো কিছু শেয়ার করেনি, উনি জাস্ট স্কিপ করে যায় ব্যাপারটা। বেশ ভয় পেয়ে যায় উনি। তো ভয় পেয়ে যাওয়ার পর ঠিক 8-9 দিন পরেরকার ঘটনা, উনি ঘুমাচ্ছেন রাতের বেলা ওই রুমেই, উনি এখনো ওই রুমেই থাকেন। আচ্ছা। এবং উনি শুনছেনও সেই রুমে থেকেই। তো পাশের রুমে যে ছেলেটা থাকে বাংলাদেশি, তো প্রায় রাত 12:30 একটা এরকম একটা সময় হবে। তো জাহাঙ্গীর ভাই ঘুম ভেঙে যায়। তো উনি ঘুম ভেঙে যায়, উনি শুনতেছে যে 2-3 মানুষ যদি ধস্তাধস্তি করে রুমের মধ্যে যেরকম সাউন্ড হবে ঠিক ওই রকম শব্দ হচ্ছে। এবং ওনাদের 2 রুমের মধ্যে পার্টিশন ছিল ওই কার্ডবোর্ড দিয়ে তৈরি করা। তো উনি বেশ অনেকক্ষণ শব্দ শোনার পর উনি যায়, উনি চিন্তা করে যে অন্য ছেলেদের সাথে হয়তো দুষ্টমি করতেছে এত রাতের বেলা। তো উনি যখন ওই রুমে যায়, রুমে গিয়ে দেখে সে বাংলাদেশি ছেলেটা বিছানার উপর বসে আছে, খালি গায়ে সে বসে আছে প্যান্ট পরে। তো সে কিছুই বলতে পারতেছে না, বাট তার পুরো শরীরে নখের আঁচল লাল হয়ে আছে। এবং বিছানার চাদরগুলো যেটা আমি আপনাকে বললাম যে ব্লেড দিয়ে যদি কাটা হয় যেরকম ভাবে, বা নখ দিয়ে ঠিক ওইভাবে মানে ছেঁড়া ছিল বিছানা চাদরটা। এবং রুমটা বেশ উইয়ার্ড ছিল সবকিছু। তো উনি ওরকে অনেক কিছু জিজ্ঞেস করা হয়, বাট সে কিছু বলতে পারে না। তো তাকে তার পরের দিন আমাদের দেশে যেমন আমরা হুজুর বলি, ওইখানে ওস্তাদ বলে মসজিদের, তো তাকে দিয়ে ঝাড়ানো হয়। তো জানানোর পর প্রায় 4-5 মাস চলে গেছে। তো এটা বেসিক্যালি কারখানায় সবাই জানে। তো 4-5 মাস চলে যাওয়ার পর একদিনকার ঘটনা যে ওই কারখানার যিনি ম্যানেজার ছিলেন, একজন দায়িত্বে যিনি ছিলেন, উনি রাতের বেলা এগুলো মনিটর করতেন যে কেউ ঘুমাচ্ছে কিনা বা কাজ করছে কিনা। তো উনি জাস্ট এটা মনিটর করার জন্য কার ফ্যাক্টরির বিভিন্ন ফ্লোরে ঘুরতেন উনি। তো রাতে একটা সময় উনি যে ফ্লোরটা যায়, যে বিল্ডিংটা যায়, তো বিল্ডিংয়ে উনি 4 তলা উঠতেছিলেন। বেসিক্যালি 4 তলায় ওইখানে মালয়েশিয়ান যে যারা ছিল, সিটিজেন যারা ছিল তারা সেখানে ঘুমাতো। আচ্ছা। তো উনি ওই বিল্ডিং এ যখন উঠে, তো উনি সিঁড়িতে দেখে যে একটা ছেলে বসে আছে, মালয়েশিয়ান একটা ছেলে। সে ওই ফ্যাক্টরিতে কাজ করে, তার বাসা দূরে বলে সেখানেই থাকে। তো সে দেখে, ওই ম্যানেজারটা দেখে যে সে বসে আছে সেখানে। তো তাকে জিজ্ঞেস করা যে তুমি এত রাতে কি করতেছো? সে বলে যে আমি জাস্ট এইভাবেই বসে আছি। তো ওই ম্যানেজার ওটা যেটা করে যে তাকে খস করে উনি উপরে চলে যান, যেখানে তারা ঘুমায় সবাই। তো 4 তলা যাওয়ার পর উনি যেটা দেখেন, বেশ শকড হয়ে যান। উনি দেখে বিশ্বাস করতে পারতেছিলেন না যে সবাই রুমে বসে আছে, যে ছেলেটাকে উনি নিচে দেখে আসছে উনি সে ঘুমাচ্ছে, দিব্যি ঘুমাচ্ছে সেটা। আচ্ছা। তো উনি বেশ ভয়ও পেয়ে যায় এবং খুব অবাক হয়ে যায়। তো উনি সঙ্গে সঙ্গে তাকে ডাক দিয়ে ঘুম থেকে তোলার পর উনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতেছে যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলি? মালয়েশিয়ান ভাষায় তাকে বলতেছিল যে এত তাড়াতাড়ি কিভাবে আসলি। তখন সবাই বেশ এর ওর দিকে তাকাচ্ছে যে উনি কি জিজ্ঞেস করে ম্যানেজার। তো সে বলতেছে যে আমি ঘুমাচ্ছিলাম। তখন সে বলতেছে তোকে আমি দেখে আসছি নিচে। তখন সবাই বলতেছে যে ও সন্ধ্যার সময় কাজ শেষ করার পর যে রুমে আসার পর নিচেই যায়নি, সে রুমেই ছিল। তো উনি তো কিছুতেই বিশ্বাস করতেছে না। তো উনি সবাইকে নিয়ে নিচে নামে। তো নিচে নামার পর দেখছে যে না, আসলে নিচে কেউই নেই, সে উপরেই ছিল। এবং ওনাদের কারখানা যে মেইন যে দরজাটা যেটা, সেটা মানে ভিতর থেকেই ওই ছেকল দিয়ে লাগানো ছিল, বাইরে থেকে কারো ঢুকারও কথা না। তো এই ঘটনা ঘটার পর তারা যেটা করে যে তারা একজন ওস্তাদকে নিয়ে আসে। এখানে একটু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের দেশের সাথে তাদের যে ডিফারেন্সটা, যে আমাদের দেশে যেরকম আমরা শুনি যে এই রিচুয়াল গুলো, যে এক্সোরসিজম যেগুলো ভাবে করা হয়, তো এখানে একটু ফুললি ডিফারেন্ট। জাহাঙ্গীর ভাই যেটাকে বলেন, ওই জায়গায় মালয়েশিয়ান একজন ওস্তাদকে নিয়ে আসা হয়। তো সে এসে পুরো বাসাটা ঘুরে দেখেন। তো দেখার পর সে তার সাথে করে কিছু শুকনো চাউল নিয়ে আসে, কাঁচা চাউল। তো সবাই দেখে, ওনারাও দেখে জিনিসগুলো, যে উনি একটা প্লেটের মধ্যে রেখে সেগুলো লেবুর রস দিয়ে ভিজাচ্ছেন। আচ্ছা। আর কিছু একটা পড়তেছেন এবং ফু দিতেছেন কন্টিনিউয়াসলি। তো এটা সবাই দেখতেছে। তো উনি এটা করার পর সেই কারখানার যে বিল্ডিং গুলো ছিল সবগুলো বিল্ডিং এর চারপাশ দিয়ে উনি ছড়িয়ে ছিটিয়ে দেয়। এবং ওনাদের যে রুমটা ছিল, রুমের চারপাশ দিয়ে উনি ছড়িয়ে ছিটিয়ে দেয়।
এবং এই বাচ্চার প্রেজেন্সের যে ব্যাপারটা এটাও ওনারা জানতেন, যে এই পাশের বাসা যে প্রবলেমটা হয়েছিল এটা উনি জানতেন, এবং কারখানার এই প্রবলেমটা ওনারা জানেন যেহেতু স্থানীয় মসজিদের। তো আর সাথে করে উনি 4টা তার কাটা নিয়ে আসেন। ওই 4টা তার কাটা উনি যেটা করেন যে কারখানার যে মেইন গেটটা ছিল সেই গেটটার সামনে উনি পুঁতে দেন। আচ্ছা। তো জাহাঙ্গীর ভাই যেটা বলেন যে ওইখানে মানে যত এই প্যারানর্মাল কোনো প্রবলেম হলেই মানে এই রিচুয়ালটাই মেনটেন করা হয় যে ওই প্যারানর্মাল জিনিসগুলো থেকে বাঁচার জন্য। তো তারপর এটা করা হয়ে গেলে 3-4 মাস পর্যন্ত কেউ আর কোনো জিনিস ফেস করে না। জাহাঙ্গীর ভাই যেটাকে বলেন এটা 2014 সালের ঘটনা, যে তারপর থেকে আবারও তারা একই জিনিস ফেস করা শুরু করছে অনেকেই, যে মালয়েশিয়ান যারা তারাও ফেস করছে, যে রাতের বেলা তারা কাজ করতেছে, ঘুমাচ্ছে, এই সময় মনে হচ্ছে কোনো একটা বাচ্চা রুমের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে, হাঁটতেছে। ইভেনচুয়ালি তারা রুম থেকে বাইরের দিকেও দেখেছে যে রাতের বেলা একটা বাচ্চা হাঁটাহাঁটি করছে। তো রাসেল ভাই, আমি যেহেতু প্রথমে বলেছি ওখানে কিন্তু নেইবার্স বলতে গেলে কেউই নেই, খুব রিমোট একটা এরিয়া, জাস্ট তাদের ফ্যাক্টরি ছাড়া সেখানে কিছুই নেই। এই সময় থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য দিনার, এবং আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন। তো শুরুতে আপু শুরু করবেন, তারপরে আমরা তার ঘটনায় যাব। ইন্টারেস্টিং আরেকটা স্টোরি শুনি, চলুন পাপড়ি আপুর কাছ থেকে। থ্যাংকস সেকিন। এই ঘটনাটা হচ্ছে আপনার চিটাগাং এর চন্দনাইশ এরিয়ার, আমরা হয়তো আপনার নাম শুনেছেন, মাওলানা আহসানুজ্জামান ইসলামাবাদী, এটা ওনার বাসা এবং ওনার এরিয়ার ঘটনা। তো ঘটনার মানে ছোট ঘটনাটা কিছু প্রেসক্রিপশন আমাকে দিতে হচ্ছে, যে ওনার বাসাটা যেখানে চন্দনাইশে যেই এরিয়াটাতে ওনাদের বাসা, সেখানটাতে আশেপাশে প্রচুর খোলা কবর আছে। খোলা কবর মিনস হচ্ছে যে কবরগুলোর বাউন্ডারি নেই, বাসার আশেপাশেই অনেক কবর দেওয়া হয়েছে। একমাত্র মাওলানা আসাদুজ্জামান ফারুকী ওনার কবরটাই মানে মাজার করে করা হয়েছে, যেহেতু একজন রিনোয়েন্ট পার্সন ছিলেন। তো ওনার যেটা আর কি লোকমুখে শোনা এবং যেটা ঘটনা সত্যি যেগুলো, যে উনি অনেক মানুষকে অনেকভাবে হেল্প করেছেন, এই ধরনের জিনে ধরা বা বেশ কিছু বিষয় উনি ওনার অনেক অনেক বেশ ভালো ক্ষমতা ছিল। এবং ছোট্ট একটা জিনিস যেটা, যে সীতাকুণ্ডে এমনও হয়েছে যে সীতাকুণ্ডে যে জায়গাটা উনি আছেন কিন্তু আপনার চন্দনাইশ প্রায় অনেক কিলোমিটার দূরে। আর সীতাকুণ্ডে এমন হয়েছে উনি মারা যাওয়ার পর ওনার ওইখান থেকে কয়েকজন খাদেম আসেন, এসে বলেন যে আহসানুজ্জামান সাহেব এখানে যাচ্ছেন না, তো উনি কোথায়, কয়েকদিন ধরেই যাচ্ছেন না, লাস্ট কয়েক শুক্রবার। তো উনি তো আরো 6-7 বছর আগে মারা গেছেন। উনি ওই লেভেলের একজন মানুষ ছিলেন, এটা খুব মানে প্রমিনেন্ট একটা ঘটনা। তো যাক, আমি বাসার ডেসক্রিপশনটা দিচ্ছি, যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড তানিয়া ওর দাদার কথা বলতাম। ওনাদের ওইখানে যেটা হয়েছে যে প্রচুর রকমের ইনসিডেন্টস হতো, চন্দনাইশ বর্মা বোধহয় ওনাদের ওই জায়গাটার নাম, প্রচুর প্রচুর বাজে ধরনের ইনসিডেন্টস হতো। একটা সময় সবকিছু আস্তে আস্তে কাম অ্যান্ড কোয়াইট হতে থাকে সময়ের সাথে সাথে। আমরা ওনাদের বাসাটায় যাই, ওনাদের ঘটনা রেগুলার, ওনাদের বাড়িতে বা আশেপাশে রেগুলার এমন কিছু ঘটনা, মানে এটা মানে আমরা মুড়ি ভাত খাওয়ার মতো যে একদম রেগুলার সোজা একটা ঘটনা। হ্যাঁ, এটা এরকমই। আমরা গিয়েছি এই লাস্ট ডিসেম্বরে গেলাম, আপনার 20-22 তারিখের দিকে হবে বা 16-17 তারিখ এরকম হবে। আচ্ছা, হ্যাঁ 16 তারিখে, যেহেতু আঙ্কেলের আপনার মৃত্যুবার্ষিকী ছিল 16-17 তারিখের দিকে। এই সময়টাতে বৃষ্টি, হঠাৎ করে এই শীতের রাতে বৃষ্টি। তো তার আগে আমাদের ফিক্স ছিল দ্যাট ওয়াজ ফ্রাইডে, ভূতেছেন সুন্দর। তো একটা প্ল্যানিং ছিল যে আমরা আজকে বারবিকিউ করবো, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা প্রোগ্রামে শুনবো। তো তার আগে থেকেই প্রিপারেশন নেওয়া, 10:30-11টার মধ্যে মোটামুটি সব কিছু হয়ে যায়। ওর একটা ভাস্তি ছিল, এ খুব বেশি পেইন করছে, মানে আমরা গেছি পর থেকেই আমাদের পিছিয়ে লেগে আছে। একটা সময় ও আমাদেরকে বলছে আন্টি এটা করেন, আন্টি ওইটা করেন। ওকে ব্যস্ত রাখার জন্য সে 2 তলা থেকে বারবার বলছে এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। মানে ওকে বারবার শুধু এটা বলার পরে সে একটা কাজই করেছে, সেটা হচ্ছে তেল আনতে বলা হয়েছে। আমরা চিকেন করছিলাম আর কিছু ওদের পুকুর থেকে ধরা মাছ ছিল, তো গ্রিল করবে মাছগুলো। তো ওকে বললাম যে তুমি তেল নিয়ে আসো, এবং সে নিয়েও এসছে। ভাজা টাজা মোটামুটি প্রিপেয়ার, মোটামুটি শেষ পর্যায়ে আমি নিচে নামলাম। নিচে ছাদ থেকে নেমে আবার বলছি যে আন্টি মাছের তো শর্ট আছে, চলেন আমরা আর কিছু মাছ ধরে নিয়ে আসি। আচ্ছা, বললাম বাচ্চা মানুষ হয়তো কথার ছলে এমনি হয়তো বলছে। তাও আমি পুকুরের পাশটাতেই গেলাম, এমনি দাঁড়ালাম, জাস্ট কোনো কিছুই না। দাঁড়ানোর পরে সে আমার হাত ধরে টানছে যে আন্টি আসেন না, আসেন না। তো প্রচন্ড অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যানানো সহ্য করছি। একটা সময় ঝাড়া দিলাম, ঝাড়া দেওয়ার পরে আমি দেখলাম যেটা ও আপনার লাইটের আলোতে যতই দেখা যাচ্ছে যে ও আপনার পুকুরটাতে ঝাঁপ দিল এই 11:30টার রাতে, শীতের রাতে ঝাঁপ দিয়ে রাস্তা পুকুরের ওই পারে যেয়ে খুব বড় বড় করে
তাকিয়ে আছে, আচ্ছা, তাকিয়ে ঘাড় ঘুরে চলে গেছে। আমি যে তখন চিৎকার দিব বা আমার আসলে কি করা উচিত আমি আপনি বুঝতে বুঝতে পারছেন না। কিন্তু কোনো মতে আমি just ওদের ওই এত বড় উঠোনটা পার হয়ে ঘরে এসে তখন আমি চিৎকারটা দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবাই চলে আসে, আমার চিৎকার শুনে সব নেমে আসে উপর থেকে। ফুয়াদ ছিল, তানিয়া, পুষ্পা আপু, ওরা সব চলে আসে। তো পুষ্পা আমাকে ঝাঁকাচ্ছে যে কি হয়েছে কি হয়েছে। তো একটু ধাতস্থ হয়ে তখন আমি বললাম যে এই ওর নাম বোধহয় পুতুল ছিল, যে ও কোথায়। তো বললো, ও তো ঘুমাচ্ছে, সেই 7টা থেকে 6টা থেকেই ঘুম। মানে অত রাতে তার জেগে থাকার মানে তার পক্ষে ইম্পসিবল একটা ব্যাপার। আমি বিশ্বাস করছি না যে দেখি সে সত্যি সত্যিই ঘুম। আচ্ছা, তাহলে আমার কথা যে আমাদেরকে তেলটা নিয়ে আসলো, সেখানে আমি একা ছিলাম না। ওই আপু তেলগুলো দিচ্ছে, ফুয়াদ ফ্রাই করছে, মানে গ্রিল করছে, আমার কাজিন ছিল, সবাই ছিলাম। তাহলে তেলটা নিয়ে আসলো কে এখানে? সেটাই তো। আচ্ছা, তো এটা গেল। তো এটা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা করলো না, কিন্তু আমাদের এখন তারপর আমি ভীষণ মানে চোখের সামনে দেখা ভূত দেখিনি, বাট একটা খুব বাজে ঘটনার ফিল করলাম। আমি দেখেছি উপরে যাওয়ার আর এনার্জি বা শক্তি সাহস কোনোটাই ছিল না। এবং ওদের উপরে দুটো রুম, একটা রুম করে, সেটা হচ্ছে ওই আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে হবে কিছুদিন পরে। আগ হয়ে গেছে, বিয়ে মানে বউ তুলে নিয়ে আসবে। তো ওরা ওই রুমের মিলাদ টিলাদ কিছুই পড়ানো হয়নি, মানে চিলে কোঠায় রুম যেটাকে বলে। তো ওই রুমে বসে ওরা সবাই প্রোগ্রাম শুনবে। ওরা চলে গেছে, ওই রুমে চলে গেছে। এখন ওই গ্রিলের বাজি বা মাছের যে বাজিটা সেটা খুঁজছে, সেটা পাচ্ছে না, ওইটা নাই। তো ওরা হয়তো ভাবছে যে আমাদের মধ্যে কেউ সরায় ফেলে থাকে বা দুষ্টামি করেছে, হতেই পারে। ওরা প্রোগ্রাম শুনছে, একটা পর্যায়ে তখন অলমোস্ট হচ্ছে 12:30 1টা বেজে গেছে। আন্টির সাথে আমি আর উপরে না যেয়ে আন্টির পাশে খাটে শুয়ে আমি আধা চোখ বোঝা অবস্থায় মানে ভূতে এফএম শোনার মানে ওই সাহসটুকু আর হচ্ছে না। উনিও অলমোস্ট ঘুমিয়ে গেছে, ঘুম। আমি শুয়ে আছি আন্টির পাশে। তো হঠাৎ কারেন্ট চলে গেছে, এর মধ্যে পল্লী বিদ্যুৎ চলে গেছে। তো আমি কোনো মতো লাইট, একটা চার্জার জ্বালানো, আমি খেয়াল করছি যে কি হচ্ছে। ওরা সবাই উপরে হাসাহাসি করছে, শুনতে পাচ্ছি। শীতের রাত, আর গ্রামে তো এমনি অনেকটা স্তব্ধ থাকে সবকিছু। এত সময় দেখি ওদের ডাইনিং এর ওই পাশটা থেকে যে রুমটা যে কেউ গেলে একটা এক্সিস্টেন্স ফিল করে, ওই পাশের জানালাটা খোলা। ওই জানালাটা দিয়ে ও বলছে, আন্টি এই যে মাছের বাটি। খুব নর্মালি পুতুল হাওয়ায় বলছে, আন্টি এই যে মাছের বাটি। আমি আন্টিকে, আমার পাশে যে আন্টি, তাকে আমি ডাক না দিয়ে হাতটা মনে খুব শক্ত করে চেপে ধরতে ধরতে উনি একটা সময় মানে বুঝতে পারে এবং উনি জেগে যায়। কোনো মতো উনি জাস্ট আমার চোখটা ঢাকে, মানে আমার মুখটাকে আড়াল করে যে আমি ওদিকে যে তার না তাকি। তো দৌড়াতে পরে এরপরে উনি লাইট টাইট উঠে আরো মোম টোম জ্বালায়, কারেন্ট ছিল না। আমার চিৎকার চেঁচামেচিতে ওরাও নেমে আসে, ওরা সবাই নেমে আসে। আপু আবার কি হলো? তো এই যে ব্যাপারটা যে ও মাছের বাটি খুঁজছে, মানে একবার চোখের সামনে দেখলাম। এবং ওই টাইমে আন্টি এশিওর করলো যে মাছে তোমাদের তেল নিতে কেউ আসে নাই। আচ্ছা, তাহলে তেল ছাড়া এই বারবিকিউজ এন্ড গ্রিল ফিশ গ্রিল গুলো কিভাবে হলো? সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এটা। সেটাই সেটাই। আর ছবি আমরা তুলেছি, সবাই তুলেছি, তখন ও ওইখানে প্রেজেন্ট নাই। তো ও ঘুমাচ্ছে, সেই মেয়ে ছোট থেকেই ঘুমাচ্ছে। আর যে রুমটার কথা বললাম, ছাদে যে রুমটা করেছে, ওদের বাসাটা মানে ওই মাওলানা আসাদুজ্জামান ইসলামাবাদী, উনি বলেছে যে তোমার এখানে হাজার ওই ঘর বন্ধ, ব্যারিকেড দেওয়া, কিছুতেই কোনো কাজ হবে না। আসলে ওই জায়গাটা এতটাই এরকম ছিল। ওদের ছাদের উপরে যে নতুন ঘর করেছে, নতুন বউ নিয়ে আসবে, এটা নিয়ে পরে আমরা আরো কিছু ভয়ঙ্কর ঘটনা এক্সপিরিয়েন্স করে, যেটা ফুয়াদ বলবে। তো আর এই রুমটার কথা যেটা বললাম, যে ডাইনিং রুমটা, এই রুমটাতে আপনি আমি যে কেউ যে যদি পায়ের নিচে ফাঁপা কিছু থাকে, সেটা কিন্তু একরকম ফিল রেসেল হয়, যে ঠকঠক এক ধরনের শব্দ হয়। বাট ওই রুমটাতে আপনি হাঁটলে বুঝবেন যে ইটস জাম্পিং। আচ্ছা, হ্যাঁ, এবং এর উপরে 2 তলা আছে, মানে 1 তলা ওদের করা আছে। তাই যদি হয়, এটা দেবেও যায় নাই, শুধু ওই রুমটাতে। এবং ওদের ড্রয়িং রুমে যে ওদের কাচারি ঘর যেটা ছিল, ওর দাদা বা ওর বাবার সময় যে ঘরটাতে আপনার লোকজন আসতো, ওই রুমটা যে হেঁটে বের হওয়ার সময় এক ধরনের একটা ভয় টাইপ, মানে কেমন যেন একটা ফিল হয়। এদের ঘরের দরজা জানালা গুনতেই শেষ। দরজাগুলো নিশ্চয়ই কোনো কারণে দেওয়া হয়েছে, যে কেউ ফিল করতে পারবে যে ওই ঘরটাতে দাঁড়ালে যে একটা বাম্পি ফিল হয়। ইটস নট ফাঁপা বা এই ধরনের কিছু, ওই একটা রুমে।
এই ছিল ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাই ফুয়াদের কাছে এবং তারপরে আমরা আবারও আপনাদের আরেকটা ঘটনা শোনাবো। আগে ফুয়াদের একটা ঘটনা শুনি। ফুয়াদ এসছেন ভূতারগুড়ি থেকে, স্টুডিও আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সরাসরি ঘটনাতে চলে যেতে চাই। ঘটনাটা আপু বলল তার কিছুদিন পরেই আর কি আমরা ওই বাড়িতে যেই রুমটা করা হয়েছিল বিয়ের জন্য, ওই ভাইয়ার বিয়ের ইনভাইটেশনে যাই। আগের দিন চলে যাই, বিয়ের পরের দিন সকালে গিয়ে পৌঁছাই। দেন বিয়েতে ঠিক মতন সব হয়ে যায়। পরে ভাবিকে নিয়ে আসতে আসতে আপনার বিকেল বা 4টা-5টা বেজে যায়, মানে সব আর কি ফর্মালিটিস শেষ করে আস্তে আস্তে ওদিক থেকে আমার প্লেসটা হচ্ছে এরকম, কক্সবাজার থেকে আসার সময় কাঁচবাড়িয়া আপনার কলের গেট এরকম একটা এলাকায় আর কি, মানে ওইদিকে আর কি ওনাদের বাসাটা, ওইদিকে একটা বৌদ্ধ কবরস্থান, বৌদ্ধ তো বসিয়ে আর কি কবর দেওয়া হয়, মঠ বলে আর কি। ওদিকে হঠাৎ গাড়িটা থেমে যায়, মানে জামাই আর বউয়ের যে মানে ব্রাইডাল যে কারটা। তারপরে ড্রাইভার নেমে একটু খোঁচাখাচি করে, তারপরে আবার গাড়িটা সুন্দর মতন সিভিয়ারলি স্টার্ট নেয়। পরে বাসায় চলে আসি আমরা। বাসায় আসার পরে বউ তো আপনার মানে কান্নাকাটিতে ব্যস্ত থাকে, কান্নাকাটি করতে থাকে বাসার লোকজনের জন্য। আমরা মনে করি ব্যাপারটা নর্মাল, বাট হচ্ছে তারপরে সন্ধ্যা 7টা-7:30টার দিকে বউকে বলা হয় যে যাও তুমি ফ্রেশ ট্রেশ হয়ে তোমার রুমে যাও, ফ্রেশ ট্রেশ হও। তার সাথে 2-3 জন যায়। যার পর মানে আমাদের ভাবি রুমের মধ্যে ঢুকার পরে হঠাৎ করে দৌড়া বের হয়ে এসে মানে ওনার রুমের বাম পাশে বসে থাকে, মানে চিলেকোঠা রুমটার বাম পাশে বসে থাকে। বসে মানে বড় ঘুমটা দিয়ে বসে বসে গুনগুন করে কাঁদতে থাকে আর মা মা বলতে থাকে। আমরা মনে করি যে হয়তো মানে বাসার কথা মনে পড়তেছে তার, এরকম কিছু একটা। পরে মুরব্বি টুরব্বি সবাই এসে বলতেছে যে এরকম ভর সন্ধ্যাবেলা এরকম নতুন বয়সে বসে কাঁদতে হয় না, ভিতরে যাও বা কিছু একটা করো। দেন ওনার কোনোভাবে ওখান থেকে সরানো যায় না। তারপর আমি যাই, আমার একটা ছোট ভাই সাথে নাবিদ, সবাই একসাথে যাই, যে বলি যে ভাই প্লিজ একটু ঘরে যান, এরকম তো ঠিক না, সবাই বাজে বলতেছে। পরে উনি ওদিক থেকে ওনার সরানোই যায় না। পরে অনেক জোরাজোরি পরে ওনার হাজবেন্ড এসে বকা টকা দেয় যে যাও ভিতরে যাও, একটু গরম হয়ে গেলো। উনি মানে খুব রাগ দেখায় ধাপ করে ভিতরে চলে যায় পায়ের সাউন্ড করে যে তারপরে তখনও ভিতরে উনি মানে এরকম গম্ভীর ভাবটাই থাকে তার মধ্যে, রাতে ভাত টাত খায় না। পরে যেরকম বাড়িতে নতুন বউ আসলে মুরব্বীরা বলে রীতি বাড়ির নিয়ম টিয়ম, তারপরে কে কোনটা কিভাবে চলবে এগুলা বুঝাই দিতে থাকে। রাত 11টার দিকে ভাত খাওয়ার পরে উনি আর কি কিছুই খায় না। উনি আর কি চোখগুলো লাল করে দাঁড়ায় ফুসতে থাকে, মানে খুব রাগান্বিত একটা তার একটা অ্যাটিটিউড থাকে। পরে কোনো রকমে কোনো হ্যাঁ না কিছুই বলে না। পরে ওনারা মনে করে যে হয়তো বউর মানসিক অবস্থা খারাপ, ঠিক আছে তাহলে তুমি চলে যাও। এন্ড বউ ওদিক থেকে কোনোভাবে মানে মানে সাই করে ওদিক থেকে বের হয়ে এসে আপনার ওই বাড়ির সামনে দিয়ে ঘুরে এসে সিঁড়িতে উপরে উঠতে হয়, ওদিক দিয়ে এসে চৌকাটের সাথে একটা উস্তা খেয়ে পড়ে যায়। আর তখন তার হাজবেন্ড হাত ধরে বলে যে তুমি যে কাজটা করলা, বা সব মুরব্বি টুরব্বি ছিল, তুমি সালাম দিলা না বা কিছু না বলে ওদিকে চলে আসো, তোমার হয়েছে কি বা প্রবলেমটা কি? তখন সে আর কি অনেক মানে এরকম মানে অনেক চিল্লাচিল্লি করে যে না এই সেই মানে বলবো না, খুব ভারী কণ্ঠে বলতে থাকে। পরে উনি বলে যে না ঠিক আছে যাও, যা করার করছো থাক, সমস্যা নাই, চলে যাও। পরে উনি ওদিক থেকে উঠে সিঁড়িতে যখন উঠতে নেয়, 4টা-5টা সিঁড়ি যখন উঠে, আর ওনার হাজবেন্ডও তো পিছনে যাইতে থাকে। হঠাৎ করে উনি উল্টা হয়ে আইসা ওনার জামাইয়ের মানে ভাইয়ার গলা আর বুকের দিক দিয়ে মানে থাপা দিয়ে ধরে আর কি বাইরের দিকে ধাক্কাইতে থাকে আর করে সাউন্ড করতে থাকে। এটা আমরা দেখি নাই, পাশের রুমে বসা ছিলাম সবাই। আমরা মনে করছি হঠাৎ হয়তো কোনো একটা মানে প্রবলেম হয়েছে বা কেউ মানে অসুস্থ হয়ে গেছে। খুব বিকট সাউন্ড পুরুষ কণ্ঠে এবং চিৎকার করতে থাকে। ভাইয়া তো মানে কথা বলতে পারতেছে না, ধাক্কায় মানে কোনো রকম ওনারা বাসার থেকে বের করবে না, চৌকাটটা পার করবেন, ঘরের মধ্যে তো কিছু করতে পারতেছে না। আর বাইরের হচ্ছে আপনার উঠানটা এরকম ছিল যে চোখা আপনার ইট দিয়ে খাড়া করে ব্যারিকেড দেয়, ওইরকম আর কি গাছের সাইডটা বাউন্ডারি ছিল, যে ধাক্কা যদিও ঠিক মতন খাইতে থাকে তাহলে মানে ধাক্কা লেগে গেলে চৌকাট বের হলে উনি সিরিজে গড়ায় যায়, ওই ইটের মধ্যে মাথা লেগে স্পট ডেট হয়ে যাবে, এরকম কিছু একটা মানে উনি চাচ্ছে বের করতে। আমরা দৌড়া যায়, সাউন্ড শুনে দৌড়া যায়, ভাবিরা ধরে রাখতে পারতেছি না, ঠিক আছে। আর ভাইয়া তো পুরুষ মানুষ হয়েও মহিলারা ধরে রাখতে পারতেছে না, মানে উনি মানে ধাক্কায় বের করে ফেলতেছে। পরে একটা মানে মুরব্বী টাইপের একটা দুলা ভাই ছিল আমাদের, দুলাল ভাই, উনি চারকুল পরে ওনার কানের সামনে 3টা মানে তালি দিল, 2 কানের সামনে 3টা তালি, 6টা তালি দেওয়ার পরে উনি হালকা একটু মানে ঠান্ডা হলো, মানে ওনার মেজাজ একটু ঠান্ডা হলো, হাত পা একটু মানে নর্মাল হলো। কোনো রকম ওনারা ধরে নিয়ে যায় ওনার রুমে শোয়ানো হলো। সারা রাত মানে উনি হঠাৎ সাইড দিয়ে সূরা ইয়াসিন পড়তেছে, আল্লাহ কালাম পড়তেছে, ফুদিতে কোনোভাবে কোনো লাভ হচ্ছে না। তাছাড়া আপনার মুরব্বীরা সবাই বিভিন্ন প্রকার টোটকা করতেছে। পরে
হঠাৎ হঠাৎ ভাবি মানে জেগে উঠতেছে, মনে হচ্ছে যে মানে তার শরীরটা উঠে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে জানালা খোলা ছিল কিছু, ওই জানলা দিয়ে হাত বের করে মানে মনে হচ্ছে যে উনি বাতাস হয়ে জানলা দিয়ে বের হয়ে যাবে, মানে এরকম মানে ওনার শরীরটা বের হয়ে যাবে জানলা দিয়ে, মানে ডাকছে। পরে জানলা টানলা বন্ধ হওয়ার পরে জানলার মধ্যে নক হচ্ছে, বাতাস আসতেছে, মানে তখন তো শীতের রাত বাট প্রচুর বাতাস আসতেছে, মানে কেমন কেমন যেন একটা গরম গরম অনুভূতি হচ্ছে। পরে সারাটা রাত সবাই বসেই কাটালাম। পরে আপনার ফজর আজান দিল, তারপরে হঠাৎ করে মানে উনি নিস্তেজ হয়ে গেল, ওনার মানে একদম সেন্সলেস হয়ে পড়ে থাকলো। সকালবেলা ওই গ্রামের ওঝা টাইপের থাকে ওই কিছু মুরব্বী, ওনাদের আনা হইলো। ওনারা আনার পরে উনি বাসায় ঢোকার পরেই বলতেছে যে না বাসা একটু গরম, মানে বাসাটা কেমন যেন একটু ভার ভার লাগতেছে ওনাদের ভাষায় বলতেছে। পরে উঠার পরে বউয়ের কাছে যাওয়ার পরে বউ তো সেন্সলেস হয়ে পড়ে আছে, ওই বউয়ের কনিষ্ঠ আঙ্গুলে আর দুই হাতে দুইটা কনিষ্ঠ আঙ্গুলে মাথায় দুইটা সাদা সুতা বাঁধলো উনি, বেঁধে মানে একটু ওনার ভাষায় আর কি কালাম টালাম পড়লো। পড়ার পরে উনি 5-10 মিনিট চুপ করে বসে থাকলো। বসে থাকার পরে বলতেছে যে কি হয়েছিল বা তেমন কি কোনো কিছু আপনারা দেখছেন বা ব্যাপারটা কি হয়েছে, হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে আসলেন। বলে যে এই কাহিনী, আপনার ওই থামছিল গাড়িটা, আর হচ্ছে উনারে সন্ধ্যাবেলা ওরে কোনোভাবেই আমরা ঘরে ঢুকে যাওয়াতেছিলাম না, কাঁদতেছিল মা মা বইলা, ঠিক আছে। উনি বলতেছে যে যখন মানে ওই গাড়িটা থামছিল তখনই ওই মনে হয় মঠের থেকে কিছু উনার ইশারা করছে বা উনার মানে পিছনে লাগছে, আর তখন থেকে আর কি উনার মাথাটা ডাইভার্ট করতেছিল যে বাইরে এসে বসতে। যখন বাইরে এসে বসে উনি কাঁদতেছিল, যে মা মা করে কাঁদতেছিল, তখন আর কি ওই জিনিসটা আর কি ওনার ঘাড়ে ভর করে, যার ফলে আপনার ওই এরকম আর কি আপনার শুরু করে মানে এরকম অস্বাভাবিক আচরণ করে। অস্বাভাবিক আচরণ আপনার করতে থাকে। পরে উনি ফুটু দিয়ে দিল, ওনারা বিভিন্ন কালাম টালাম পরে পানি পড়া দিল, বাড়িটা বেঁধে দিল, বললো আজকে বিকালের মধ্যেই বাড়িটার মধ্যে মিলাদ টিলাদ পড়া দিবেন, আল্লাহর কালাম টালাম নাই তো এই জন্য আরো বেশি সাহস পেয়েছে। পরে ভাবি যখন সেন্সে টেন্সে আসলো, মানে ভাবি যখন সুস্থ হইলো, তখন ভাবিরা বলা হয়েছিল যে কি হয়েছিল বা এরকম করলা কেন, উনি ভাবির কিছুই মনে নাই, বাট জাস্ট মনে আছে হচ্ছে ওই যখন উঠতেছিল সন্ধ্যার দিকে উনি সিঁড়িতে, তখন দেখে যে সিঁড়ির মধ্যে কে জানি বৈশা এরকম আটকেরা বসেছিল, মনে হয় সাউন্ড হচ্ছিল একটু ঘুমানোর। হঠাৎ করে ভাবি যখন উঠতে গেল, ভাবি উঠার আগে উনি দৌড়ে আইসা আস্তে আস্তে মনে হলো তার বাসার শরীরটা ভেদ করে কিছু চলে গেল বাতাস টাইপের। তারপর থেকে ভাবি আর কিছু মনে নেই, এখন আল্লাহর মধ্যে ভালো আছে। এই ছিল স্টোরি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুডি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুডি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার এক্সপিরিয়েন্সটা ভয়ঙ্কর বললে ঠিক হবে না, বরং এটাকে একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স বলা যায়। ঘটনা হচ্ছে 2007-এর দিকে, আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমি পড়াশোনা শেষ করে রাতে ঘুমোতে প্রায় 2টোর মতো বেড়ে যেত। তো আমার একটা হ্যাবিট ছিল, লাইক প্রত্যেক রাতে 3টা কি 3:30টার দিকে একবার হলো আমার ঘুম ভাঙতো। তো যখন একদিন ঘুম ভাঙে আমি পানি খেতে উঠি, আমি দেখি যে আমার বেডের ঠিক অপোজিটে সোফায় একটা বৃদ্ধ লোক বসে আছে। বলে রাখা ভালো, আমি লাইট অফ করে ঘুমাই, তবে ডিম লাইটের মৃদু আলোতে যতটুকু দেখা যাচ্ছিল আমি স্পষ্ট দেখতে পেলাম যে সেই বৃদ্ধ লোকটি পরনে একটা সাদা পাঞ্জাবি ছিল, তার লম্বা সাদা দাড়ি ছিল, এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে সে আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়েছিল এবং তার হাতে তসবি ছিল। আমি স্পষ্ট এটা দেখতে পাই এবং দেখার পরে আমি খুবই নার্ভাস হয়ে যাই এবং আমি জোরে চিৎকার করি। আমার চিৎকার শুনে বাসার সবাই চলে আসে, এসে লাইট অন করে এবং আমি তখন দেখি যে সোফার ওদিকে কেউ নেই। আমি তখন তাদেরকে কিছু বলি না, আমি ভেবে নিই যে এটা আমার হয়তো হ্যালুসিনেশন ছিল, যে রাত জেগে পড়াশোনা করেছি, হয়তো বা চোখের কোনো ভুল ছিল। এই ভেবে আমি আবার শুয়ে পড়ি। এভরিথিং ওয়াজ ফাইন ফর দ্য নেক্সট 2 days, বাট অন দ্য 3rd day আমি আবারও সেম জিনিস দেখতে পাই। এবার আমি দেখলাম যে সেই বৃদ্ধ লোকটি সেম সময় রাত 3টা কি 3:30টার দিকে আমার সোফায় বসে আছে এবং সোফা থেকে উঠে সে আমার রুমে হাঁটছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তসবি জপছে এবং আমার দিকে তাকে সেই মিষ্টি হাসিটা দিচ্ছে। তখন আমি ভেবে নিই যে ইট শুড বি টেকেন সিরিয়াসলি। আমি পরদিন আমার এলাকার ইমামের সাথে কনসাল্ট করি, সে আমাকে পরামর্শ দেয় আমি যেন রেগুলার নামাজ পড়ি। তো আর বেশ কিছুদিন সবকিছুই অন্য ছিল। আর কিছুদিন পরে
আনুমানিক 10 থেকে 15 দিন পরে রাত বাজে 3:30। আমি তাহাজ্জুদের নামাজ শেষ করেছি, আমি সালাম ফিরাবো। যখন আমি ডান দিকে সালাম ফিরালাম তখন আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা আমি তখন দেখলাম। আমি দেখলাম যে সেই বৃদ্ধ লোকটি আমার পাশে বসে নামাজ পড়ছে। এটা দেখে আমি সেন্সলেস হয়ে যাই। তারপরেই সবকিছু ঠিক ছিল, আমি তাকে আর দেখিনি। তার কিছুদিন পরে আমার ও লেভেল পরীক্ষা। আমার স্পষ্ট মনে আছে, আমি ফিজিক্স পেপার 2 দিয়ে বের হচ্ছি, রাস্তা পার হব। আমার সামনে যেটা বাস খুব দ্রুত গতিতে আসছিল। তো এই সিচুয়েশন গুলোতে কিন্তু বুঝে ওঠা অনেক টাফ হয়ে যায় যে কি করতে হবে। আমিও তখন দিশেহারা হয়ে গিয়েছিলাম, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। বাসগুলো খুব দ্রুত আমার দিকে আসছিল। তখন সেই মুহূর্তে হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে রাস্তার ওই পাশে, আইল্যান্ডের পাশে নিয়ে গেল। যেই আমাকে ধাক্কা দিয়েছে সে আমার জীবনটা বাঁচিয়েছে, নাহলে আমি হয়তো ওই দিন বাস চাপে পরে ওই দিন আমার জীবনের শেষ দিন হতে পারতো। তা আমি খুবই আগ্রহ নিয়ে পিছনে তাকাই দেখার জন্য যে কে আমাকে বাঁচিয়েছে। আমি যখন পিছনে তাকাই, আমি আমার জীবনের সবচেয়ে শকিং জিনিসটা আমি তখন দেখতে পাই। আমি দেখতে পাই যে যে আমাকে বাঁচিয়েছে এই লোকটা সেই বৃদ্ধ লোকটি যাকে আমি আমার রুমে দেখতাম, যাকে আমি নামাজ পড়ার পর দেখছি। এবং আমি যখন তার সাথে কথা বলতে যাব, আমি যখন সামনে এগিয়ে কথা বলতে যাব, উঠে দেখি সে ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। ওইটাই ছিল আমার তার সাথে শেষ দেখা। এরপরে আমি তাকে আর কখনো দেখিনি। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। Mood FM. The night comes alive with Ramin Song. That's right. আপনি হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন আপনার ঘরে, আর সেই সময় যদি আবিষ্কার করেন আরো একজনকে, এবং সে যদি হয় আপনার অপরিচিত, তাহলে কেমন লাগবে? শুনছেন সবসময় ভেরি ফুড 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে বাসু, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই 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 আপনাদের কাছেও এরকম ভয়ঙ্কর অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠাবেন। আমাদের কাছে পাঠাতে হলে যেটা করতে হবে, মোবাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে রাখতে হবে। ইমেল অ্যাড্রেস হচ্ছে fullfm@radiofurti.fm। ইয়াশা আমাদের লিখেছেন স্টোরিজ আর অসম। ইমরান আহমেদ আমাদের লিখেছেন, সামিত আমাদের লিখেছেন খুব ভালো লাগলো, ঢাকা থেকে তিনি লিখেছেন। আমরা একটা খবর দিয়ে আসি, তারপরে ঘটনায় যাবো আবারও, এবং সেই খবরটা হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি আপনাদেরকে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বিক নিয়ে এলো বিক বডি রেজার। এটি একটি বিশেষ রেজার যা ব্যবহারে পানি, ক্রিম, ফোম বা জেল প্রয়োজন হয় না, এবং শুষ্ক ত্বকে এটি নারী এবং পুরুষ উভয়ের ব্যবহারের উপযোগী। তবে মনে রাখতে হবে, এই রেজারটি কেবলমাত্র ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য, দাড়ি, গোঁফ শেভের জন্য না। ফ্রান্সের তৈরি বিক বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ দোকানে। আজই খোঁজ করুন বিক বডি রেজার, পরিচ্ছন্ন শরীর, পবিত্র মন। যাই হোক, আমরা চলে যাচ্ছি ঘটনায়। FM. The night comes alive with Ramin Song. That's right. দুরন্ত লিখছেন নাটোর থেকে, শুনছেন তিনি। শনির আকরা থেকে আমাদের পাপড়ি লিখেছেন, এবং আমাদের সাথে আছেন তিনি। শাকিল আমাদের হাজিপুর থেকে আমাদের সাথে রয়েছেন। ইমরান আহমেদ আমাদের সাথে রয়েছেন। সামিত আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ইস্তি, জুই, মাইশা, প্রিয়া সহ আরো অনেকে। আপনি যদি আমাদের SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফেসবুকের গুলো পরে পড়বো। আপাতত আপনাদের একটা ঘটনা শোনাই, যে ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন। একটু আগে বলছিলাম যে রাতের বেলায় হঠাৎ করেই অপরিচিত কাউকে দেখলে আমাদের ভয় পাবারই কথা। হঠাৎ করে অপরিচিত কারো অস্তিত্ব টের পেলেও আমাদের ভয় পাবার কথা। কিন্তু রাতের বেলায় আপনি যদি পরিচিত কাউকে দেখেন, খুব পরিচিত, যার চেহারা খুব চেনা, তাহলে কেমন লাগবে? চলুন শুনি একটা ঘটনা।
এরকমই একটা ঘটনা লিখেছেন আমাদেরকে আমাদের একজন লিসনার। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি সব সময় আপনি ভালোর দলে। মাসুম ভাই, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ মাসুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আশা করি ভালো আছেন। আমি মুশফিকুল ইসলাম মিতিন। আমি এবছর খুলনা জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে আল্লাহর রহমতে গোল্ডেন এ প্লাস পেয়েছি। আমার বাসা খুলনার জিন্নাপাড়া এলাকায়, বাসা দূরে, এছাড়া পড়াশোনায় ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে আসতে পারছি না। এতদিন আমি অন্যদের ঘটনা শুনে এসেছি, তবে আজ আমি আপনাদের সাথে যে ঘটনা শেয়ার করবো তা আমার জীবনের চরমতম সত্য একটি ঘটনা বেশি দিন আগের নয়, গত 26 মের একটা অনুষ্ঠান থাকায় আমাদের বাসায় ফিরতে 9টা বাজে। প্রতিদিনের মতো ওদিন রাতেও আমি একটু কফি খেয়ে রাত 11টা 20-এর দিকে ঘুমোতে যাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা 11টার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, শুধু আমি বাকি ছিলাম। আমি লাইট অফ করতেই পুরো বাড়িটায় আধার নেমে এলো। আমার চোখ লেগে যাচ্ছিল। হঠাৎ ফোনটি বেজে উঠলো। ঘুম ঘুম চোখে ফোনের নামটি পড়ার চেষ্টা করলাম, দেখলাম মুইব। আমার বেস্ট ফ্রেন্ড ফোন করেছে, অন্যতম বেস্ট ফ্রেন্ড। রিসিভ করে ওপাশ থেকে মুহিব বলল, দোস্ত আমার মডেমে কানেকশন শেষ, তুই একটু রিচার্জ করে দিবি। এবং ততক্ষণে আমি উঠে বসেছি। ওর গলা শুনে আমার মায়া হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11টা 30 বাজে। আমাদের এলাকার বউ বাজারে শুধু একটা দোকানই 12টা পর্যন্ত খোলা থাকে। তো আমার বাসা থেকে 5-6 মিনিটের পথ। আমি ভাবলাম যাই, বন্ধু বিপদে না পড়লে বলতো না, তাই ভাবতে ভাবতে রুমের লাইট নিভিয়ে পকেটে 200 টাকা নিয়ে বউ বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। দেখলাম দোকান খোলাই আছে। এরপর কাজ সেরে একটা চকলেট কিনে খেতে খেতে বাসায় চলে আসলাম। গেট দিয়ে ঢোকার পর অবাক, এ কি, আমার রুমের লাইট চলছে। ভাবলাম হয়তো মা উঠেছে। এরপর আমি কলিং বেল চাপ দিলাম। ঘর থেকে মায়ের গলার আওয়াজ পেলাম, দেখতো মিতিন কে আসলো। এই কথাটা শোনার পর আমি বিশাল একটা ধাক্কা খেলাম। বলে কি মা, আমি তো ঘরেই নেই। এরপর দরজার কাছে কারো পায়ের আওয়াজ, এরপর দরজা খোলার আওয়াজ। সত্যি বলতে কি, আমি খুবই আগ্রহ নিয়ে এটার জন্য অপেক্ষা করছিলাম, কে দরজা খুলবে। কিন্তু ওপাশ থেকে দরজা খোলার পর আমার মনে হতে লাগলো যদি জীবনের এই চরম সত্যটা মিথ্যে হয়ে যেত। আমি দেখলাম দরজার ওপাশে আমিই দাঁড়িয়ে আছি, অর্থাৎ মিথিন বাইরে থেকে বেল চাপার পরে মিথিনই ভেতর থেকে দরজা খুলে দিয়েছে। তো এটা দেখে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। এরপর আমার জ্ঞান হারিয়ে ফেলে আমি একটা সময়। সকাল 8টা 30-এর দিকে আমার জ্ঞান ফিরলে আমি কাউকে কিছু না বলে, আমি কাউকে কিছু বলি না, শুধু বলি আমি দোকানে গিয়েছিলাম, আর কিছু না। পরে শুনি রাত 1টা 30-এর দিকে মা আমার রুমের লাইট জ্বলতে দেখে রুমে এসে আমাকে নিচে পড়ে থাকতে দেখে এবং দরজাটা খোলা পায়। রাতের ঘটনা আমি পুরোপুরি চেপে যাই, কারণ বললেও কেউ বিশ্বাস করবে না। আমি এটাও জানি আমি ভুল দেখিনি, আমি স্পষ্ট সবকিছু মনে করতে পারছি। তাহলে কে দরজা খুলে দিল, আমাকে কে ছিল ওটা অবিকল আমার মতোই দেখতে। আজব ব্যাপার হলো, ওই দিন আমি যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে মুইবের ফোনটা ম্যান হলে পড়ে যায়। অত রাতে সিম তোলা তো সম্ভবই না, তাহলে আমাকে কে ফোন দিয়েছিল ওই রাতে? ঘুমের ঘোরে আমি সবকিছু ভাবারও সময় পাইনি। পরে কল লিস্ট চেক করে মুইবের 11:30টায় দেয়া ফোনের কোনো হদিস আমি পাইনি। এখন বুঝি অজানা ওই ফোনটি আমাকে এত ভয়ানক পরিস্থিতির মুখোমুখি করেছিল। ওই ফোন কলটার জন্য আমি নিজের সামনে দেখতে পেয়েছিলাম। আসলেই কি কল এসেছিল? এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। আমি যেন পথহারা, উপায়হারা। আমি দুদিন অসুস্থ ছিলাম, আস্তে আস্তে সব ঠিকঠাক। জীবনে দ্বিতীয়বার আমি এই পরিস্থিতির সম্মুখীন হতে চাই না। আমার একটা ব্যাখ্যা রয়েছে এই ঘটনার। হতে পারে পুরো ঘটনাটা আপনার লাইফে সত্যি সত্যি ঘটেছে। হতে পারে এরকমও যে হয়তো আপনি কারো ফোন পাননি, পুরো ব্যাপারটা ঘটেছে আপনার স্বপ্নে। আপনি জানি না, আপনি এটা উল্লেখ করেননি যে আপনি পরবর্তীতে যে দোকানে আপনি গিয়ে রিচার্জ করেছেন সেই দোকানে কাউকে কিছু জিজ্ঞেস করেছেন কিনা। বাট এই জিনিসটা হয়তো এরকম হতে পারে পুরো জিনিসটাই স্বপ্নের ভেতরে ঘটেছে। এবং তবে আরেকটা জিনিস আবার মেলানো কঠিন, তাহলে আপনার মা এসে আপনাকে নিচে পড়ে থাকতে দেখলেন কেন? ব্যাপারটা একটু গোলমেলে, কিন্তু মানে বেশ অদ্ভুত এবং বেশ অন্যরকম। আপনিও যদি আজকে হঠাৎ করে আপনি রাতেবেলা টয়লেট থেকে ফিরে এসে দেখেন যে আপনার বিছানায় আপনি ঘুমিয়ে আছেন, বা আপনি আজকে বাসায় ফিরলেন, বাসায় ফেরার পর আপনি হয়তো কোনো একটা একা ফ্ল্যাটে থাকেন, আপনি ফিরে এসে দেখলেন যে আপনি
দরজা খুলে দিচ্ছেন, তাহলে ব্যাপারগুলো কেমন হবে? খুবই 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 অদ্ভুত ব্যাপার হবে। যাই হোক, মানে না, একা ফ্ল্যাটে থাকলে হবে না, সবাই ফ্ল্যাটে আছে, আপনি শুধু বাইরে। ফিরে এসে দেখলেন যে আপনি দরজা খুলে দিচ্ছেন। মানে এই সময়টাকে কোনোভাবেই মানে এড়িয়ে যাবার কোনো উপায় নেই। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা আমরা শুনবো। ধন্যবাদ রাসেল ভাই। আমি হচ্ছি মোহাম্মদ হানিফ সরকার রাহাত। আমি নারায়ণগঞ্জ সোনারগাঁ তাজমহল থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। এই ঘটনাটা হচ্ছে আমার চাচার সাথে ঘটনা। আমার চাচা তখন পুরান ঢাকায় একটা কোম্পানিতে জব করতো, আর আমার চাচা ফ্যামিলি সহ থাকতো আর কি যাত্রাবাড়ি কোনাপাড়া নামক এক জায়গায়। না, আমার চাচা একদিন জব থেকে বাড়ি ফিরছিল, মানে তখন রাত 12টা বাজে। মানে কোনাপাড়া যেখানে থাকতো আমার ফ্যামিলি সহ, মানে আমার চাচার ফ্যামিলি সহকারে ওইখানে, মানে ওইখানে একটা বট গাছ ছিল আর কি। ওই বট গাছের সাথে দিয়ে আমার চাচা আসতেছিল, তখন দেখে ওইখানে 7টা পুরুষ আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন আমার চাচা যাওয়ার সময় ওইখান থেকে একটা পুরুষ বলে কি দাঁড়া। পরে আমার চাচা দাঁড়ালো, দাঁড়ানোর পরে ওইখান থেকে একটা পুরুষ বলতেছে যে কি এই মেয়েটা হচ্ছে আমাদের বোন, এই বোন আমাদের বোন, এ আপনাকে মানে এ তোকে অনেক পছন্দ করে, তোকে বিয়ে করতে চায়। আমার চাচা তখন বলল কি আমি তো বিবাহিত, আমার বাচ্চা আছে, আমার বউ আছে, আমি কিভাবে আরেকজনকে বিয়ে করতে পারি। তখন বলছে কি না, বিয়ে করতেই হবে। পরে আমার চাচা অ্যাভয়েড করে সামনের দিকে চলে যাচ্ছে, পরে পিছনের দিকে ফিরে দেখে ওরা আসতেছে। তারপর আবার বাসার গেটের ভিতরে ঢুকলো, ভিতরে দেখে ওরাও গেটের ভিতরে ঢুকছে। পরে ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢোকার পরে মানে আমার চাচা দেখলো যে ওরাও ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু আমার চাচা এইগুলো দেখতেছে, আমার চাচি দেখতেছে না। মানে এটাই হচ্ছে আমার ধন্যবাদ। আচ্ছা, আমরা পরবর্তী ঘটনা চাই আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মামুন। আমি মাতোয়েল থেকে এসেছি, যাত্রাবাড়ি মাতোয়েল। জি। তো আমি আমার ঘটনায় আসছি। এটা হচ্ছে আমাদের দেশের বাড়ি মাদারীপুর এর কালকিনি থানার একটি ঘটনা। তো কালকিনি থানার একটি গ্রামের নাম হচ্ছে মৌলভীকান্দি। মৌলভীকান্দিতে আরো অনেক বছর আগের কথা, সেখানে একটা রাস্তা তৈরির জন্য কন্ট্রাক্টর কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করতেছিল। তো রাস্তার দুই পাশ থেকে মাটি কেটে রাস্তা ঠিক করতেছিল। তো অনেক শ্রমিকরা যেহেতু কন্ট্রাক্টের কাজ দিনের বেলা সময় দিতে না পারলে রাত্রে কাজ করতেছিল। রাত্রে সন্ধ্যার পর থেকে অনেক সময় রাত্রে 11টা 12টা পর্যন্ত কাজ করত। তো একদিন ওই এলাকারই একজন শ্রমিক, তার নাম আব্দুল ওহাব, উনি টোটাল তিনজন শ্রমিক সহ মাটি কাটতে গেল। রাস্তার মাটি কাটতে যখন গেল, হঠাৎ করে একজন অতিরিক্ত আরেকজন লোক আসছে যে আমাকে অমুক একজন কন্ট্রাক্টর পাঠাইছে, আমি আপনাদের সাথে মাটি কাটার কাজ করব। তো তাদের সাথে আব্দুল হাই একসাথে কাজ করতেছিল। এর মধ্যে অতিরিক্ত যে লোকটা আসছিল উনি প্রচুর পরিশ্রম করতে পারতেছিল। উনি মাটি কাটতেছিল আর মাটি ওরা মাথায় নিয়ে রাস্তায় ঢালতেছিল মাটি। তো যত মাটি ওনার মাথায় দেওয়া হইতো উনি নিয়ে নিত। ওরা ভুইরা মানে অনেক পরিশ্রম করছিল কিন্তু ক্লান্ত হচ্ছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তারপরে অনেক মাটি দেওয়া হয়েছিল। তো অন্য 2-3 জন এইটা বিষয়টা ফলো করলো যে এত মাটি দেওয়া হচ্ছে, তারপরেও সে ক্লান্ত হচ্ছে না কেন? পরে বলেন। হ্যাঁ, এটা ঘাবড়ানো, ওনারা ভয় পেয়ে গেল বিষয়টা। ভয় পর ওনারা চিন্তা করলো যে এইবার ওনাকে আরো বেশি করে মাটি ভরে দিব, দেখি বিষয়টা কি হয়। আরো বেশি করে মাটি ভরে দেওয়ার পর তারপরে ওই লোকটা ঘাবড়াইলো না। ওই লোকটা ঠিক মতো মাটিগুলা ফালাই দিয়ে আসলো। আসার পরে ওনার এবার 2-3 জন কানাঘুষা করলো যে এরপর যদি ওই লোকটা আসে ওনাকে আমরা এই মাটির ওরা দিয়া চাইটা ধরবো আর ওনাকে ফালাই দিব। তা উনি একটু দূর থেকে যখন আসলো মাটি নেওয়ার জন্য সেকেন্ড টাইম, তখন তাকে মাটির ওরা দিয়া দায়িত্ব ধরছিল। তো উনি শুয়ে পড়ছিল,
মোড়ামুড়ি দিয়ে উঠা বললো আবার। উনি চুপচাপ ছিল তখন। এখন পইরা গিয়া ব্যথা পাইলো, কিন্তু কোনো শব্দ করলো না, কথাও বলতেছে না। ওনারা জিজ্ঞেস করতেছে ব্যথা পাইছেন কিনা, কিন্তু কোনো কথার সে জবাব দিতেছিল না। কিছুক্ষণ পরে ওনার এইরকম অ্যাটিটিউড দেখে ওই বাকি 3 জন ভয় পেয়ে গেছিল। ভয় পেয়ে তারা চিন্তা করলো যে এবার ও মাটি ফালাইতে যখন যাবে তখন ফেরত আসার সময় ওকে কোদাল দিয়া বাড়ি দিবে। তো ও যখন মাটি ফালাইতে গেছে, বেশি করে মাটি ভরে দিছে, ফালাইতে গেছে, তো কোদাল দিয়া এক জোরে কোপ দিয়া তারা 3 জন দৌড়াইয়া তাদের বাড়ির পথের দিকে রওনা দেওয়া শুরু করলো। রওনা দেওয়ার এর মধ্যে ওই বাকি 3 জন বাসায় পৌঁছানোর পরের দিন সকালে তারা আবার ঘুম থেকে ওইটা ওই সেম জায়গাতে, সেম প্লেসটাতে আসলো দেখতে যে কালকে যে এখানে কোদাল দিয়ে একজনকে বাড়ি দিছি, দেখি ওই লোকটার পরিস্থিতি কি। তো ওই লোকটার পরিস্থিতি ওইখানে তো কোনো কিছু নাই। আয়সা দেখলো সকালবেলা একটা কাক মরে পড়ে আছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা কিছু এবার কমেন্টে যাই। আমাদের ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সুনামগঞ্জ থেকে শুনছেন আমাদের সাথে রাজীব হাসান, এছাড়াও আমার সাথে রয়েছেন মিনহাজ রুমন এবং তিনি বলছেন আই জাস্ট লাভ ভূত এফএম। আফরিন শবনম টিপি আমার সাথে রয়েছেন জাস্ট অ্যামেজিং ভূত রেডিও ফুর্তি, এবং আমাদেরকে মিনহাজ দেখতে পাচ্ছি এখানে লিখেছেন, আমাদের সাথে লিখছেন সেরিন সারা এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও এখানে আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি ওয়াহিদুল হক নাইম, এছাড়াও নীরব বাপ্পি আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এমডি অনিক অ্যালেক্স এবং আমাদেরকে তাহসান শিশির লিখেছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন রিফাত হুসাইন শুভ্র আমাদের সাথে আছেন ফেসবুকে দেখতে পাচ্ছি অ্যাস্থেটিক শাহ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন রিফাত আহমেদ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন সিজুকা মিনাম আচ্ছা নামগুলো একটু ডিফিকাল্ট ফর সবগুলো নাম। শরীফ জোহা আমাদের সাথে রয়েছেন, রিয়াদ আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি অনন্যা, এছাড়া আমাদের সাথে তানভীর রয়েছেন। আমরা ভূত এফএমের যে পেজ, সেই পেজ থেকে পড়লাম রেডিও ফুর্তি যে পেজটি, সেখানেও দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আছেন আমাদের সাথে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন আরমান আলী আশিক, এছাড়াও আমাদের এইখানে রয়েছেন দেখতে পাচ্ছি সোনার রহমান স্বপন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি অন্ধকার সাজ্জাদ, এছাড়াও রাজীব মন্ডল আমার সাথে রয়েছেন, সোহানুর রহমান স্বপন আচ্ছা 2বার করেছেন, এছাড়াও আমার সাথে ড্রিমলেস দ্বীপ আমার সাথে রয়েছেন, ইহামেদ ইমরান আমার সাথে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইয়াসিন আরাফাত বিশাল, এছাড়াও ফারহান রিফাত আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এমডি জাবের চৌধুরী, এছাড়াও আমাদের সাথে রয়েছেন রাজীব মন্ডল রায়ান, এছাড়াও নিঝুম পরি নিলয় আল মামুন আমাদের সাথে রয়েছেন এমডি রানা রাজীব মন্ডল আমাদের সাথে রয়েছেন, সিতাব কার্জন আমাদের সাথে রয়েছেন এমডি নূর হাসান সহ আরো অনেকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ফেসবুকে ছিলেন। আমি 2বার চেষ্টা করেছিলাম ফেসবুকে এটা বলার যে যারা দেশের বাইরে রয়েছেন তারা প্লিজ আপনাদের ঘটনাগুলো পাঠান, আমরা আপনাদের ঘটনাগুলো পড়বো, বাট আমি পরপর 2বার গিয়ে দেখি যে আমাদেরকে লিখছেন 2 জন আমাদের সম্মানিত। আমি আজকে আর তাদের নামও পড়লাম না, কারণ মানে সবাইকে সবভাবে লজ্জা দেওয়া যায় না হয়তো। যাই হোক, তারা ঢাকায় বসে লিখছেন। একজন লিখলেন কোথা থেকে যেন, কুয়েত থেকে, আর একজন লিখলেন সম্ভবত দুবাই না কোনো জায়গা থেকে। যাই হোক, ব্যাপারগুলো খুবই মানে হাস্যকর আর কি। তো এই জন্যই যারা আছেন, যারা দেশের বাইরে রয়েছেন, যারা লাইভ শুনলেন, তাদের কাছ থেকে আজকে আমরা SMS দিতে পারিনি। অ্যান্ড ভাই, আপনি যারা ঢাকায় আছেন, আপনি কোনোভাবেই ভেবেন না যে মানে এই জাস্ট একটা ভূতের মতো একটা জায়গায় আপনার নামটা পড়ার জন্য আপনি এত ছোট একটা কারণে আপনি কেন একটা মিথ্যা বলবেন? সামনে তো আপনার লাইফ পড়ে আছে, আরো অনেক বড় বড় সুযোগ যখন আসবে তখন কি আরো বড় বড় ধরনের কাজ করবেন? সেটা তো ঠিক না, তাই না? তো যাই হোক, আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো, আপনারা সারা সপ্তাহ জুড়ে আমাদেরকে আপনাদের ঘটনা পাঠাতে পারেন, আপনাদের ইনবক্স করে আপনাদের
অনুভূতি জানাতে পারেন এবং সে সাথে ইমেল করে আমাদের ঘটনা পাঠাতে পারেন। সো সারা সপ্তাহে আমরা আপনাদের সেই দিকে চোখ রাখি যে আপনারা কি লিখছেন, আপনাদের মতামতগুলো খুব গুরুত্ব সহকারেই আমরা দেখি এবং আজকেও কিন্তু আপনাদের লেখাগুলো আমরা পড়েছি। সো সেজন্য আমরা বলবো যে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, লাইভ শুনছেন, এখনই আপনারা ইনবক্স করুন এবং ইনবক্স করার পরে আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার আপনাদের সেই লেখাগুলো নিয়ে ফিরে আসবো। আর আরও একবার জানিয়ে দিই আমাদেরকে কীভাবে ঘটনা পাঠাতে হবে। আমাদের এই ঘটনা পাঠানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে অথবা লিখে নিতে হবে, অথবা আমাদের ওয়েবসাইটে গেলে, ফেসবুকে গেলে, যে কোনো জায়গাতে গেলে আপনারা এই অ্যাড্রেসটা জানবেন। তারপরে আর একবার বলে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি চান আপনারা ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি রেকর্ড করে আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটা যদি চান তাহলে অবশ্যই আপনারা লিখিত আকারেও আপনাদের ঘটনাটা পাঠিয়ে দিতে পারেন। আর এই তো, এটা হচ্ছে নিয়ম কানুন। আমি দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন মার্দিয়া সিলেট থেকে, এছাড়াও ইরিন আমাদের ধানমন্ডি থেকে SMS করেছেন, সাব্বির আহমেদ আমাদের SMS করেছেন, ওয়াসিমা আমাদের SMS করেছেন দুরন্ত, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মুস্তাফা দোমাদি, এছাড়াও আমাদের SMS করেছেন ফুর্তি জুনায়েদ, এছাড়াও জহির আমাদের SMS করেছেন, আতিকুর রহমান, রাফি আমাদের সাথে আছেন, রাহাত খান মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আরও অনেকেই। এবং সেই রকম আমি আরও দেখতে পাচ্ছি বেশ কিছু SMS। ফুয়াদ উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন, ইমতিয়াজ চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে রয়েছেন, FNAH সাকিব আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং আমি একটা কথা বলছিলাম, সেই কথাটা হচ্ছে এরকম যে যদি যারা আপনারা ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আমরা দুজন মানুষের কাছ থেকে এখন ঘটনা যাচ্ছি। একটা হচ্ছে আপনি যদি কোনো পুরনো অতিথি হয়ে থাকেন আমাদের ভূত এফএমের, তিনি ঘটনা পাঠাবেন। আপনি যদি কোনো নতুন অতিথি হয়ে থাকেন আমাদের ভূত এফএমের, তিনিও ঘটনা পাঠাবেন। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি, বিরতির পরে আবার আপনার সাথে কথা হচ্ছে এবং সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদেরকে হিমেল SMS করেছেন, এছাড়াও আরও অনেকেই দেখতে পাচ্ছি। সাদিক আমাদের SMS করেছেন, ইমরান মিরপুর থেকে আমাদের SMS করেছেন। খুবই মজার SMS, আমি পড়লাম না, বাট আমি এটা অবশ্যই এটা এমন একটা পয়েন্ট আপনি বলেছেন। না, আগের স্টোরিগুলোকে আপনি শুনেছেন? আগের স্টোরিগুলো যথেষ্ট ভালো ছিল। লাস্ট দুটো স্টোরি নিয়ে আপনি সম্ভবত এই কথাগুলো বলেছেন। ফুর্তি FM ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি লিখেছেন। এছাড়াও আমাদের সাথে লিখেছেন মিরাজ, এছাড়াও মুর্শিদ আমাদের সাথে আছেন, রুমি আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মুবাশির, এছাড়াও তাসফিউল আমাদের সাথে রয়েছেন, ফুর্তি জুনায়েদ আমাদের সাথে রয়েছেন, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আবারও লিখেছেন। এছাড়াও আরও অনেকেই লিখেছেন। আজকে আর হাতে সময় নেই, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। Bhoot FM, the night comes alive with Kramin.